রুহান স্যার, আপনি কি জানেন আমি আপনাকে রুহান স্যার কেন বলি? রুহান কেন বলি না? রুহান মুখটা গম্ভীর করে বলল। জানতে চাই না। এইটা জানেন আপনার বাকি স্টুডেন্টগুলো আপনাকে রুহান ভাইয়া বলে, আমি কেন বলি না? ফালতু প্রশ্নে আমার ইন্টারেস্ট নেই। সুপ্তি খানিকটা রেগে গিয়ে বলল। এইটা জানেন কাল আমার জন্মদিন? এখন জানলাম। জানলেন যখন, তখন তো আরেকটা কথাও জেনে নিন। হুম, বলো। কাল আপনি আমায় পড়াতে আসবেন না। কেন আসবো না? তোমার বাবা তো আমায় পার্টিতে ইনভাইট করেছে। আপনি আসবেন না কারণ কাল পার্টিতে আমার হবু বর থাকবে। আমি চাই না আপনি সেখানে থাকুন, বুঝতে পেরেছেন? কথাটা শুনে রুহান চলো চলো চোখে তাকায় সুপ্তির দিকে। সে মেয়েটাকে বুঝতে পারে না, কখন মিথ্যা বলে আর কখন সত্যি বলে সেটাও জানে না। রুহানকে তাকিয়ে থাকতে দেখে সুপ্তি বলল। এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবেন না। আমি প্রদর্শনীর পণ্য না যে আপনি প্রদর্শন করবেন। রুহান থতমত খেয়ে নিচের দিকে চোখ নামিয়ে নেয়। মিনিট পর সুপ্তি আবার বলল। মনে করে কোনো গিফট পাঠাবেন না জানো। আপনার গিফটের বইগুলো বিরক্ত লাগে আমার। কোনো রোমান্টিক উপন্যাস পাঠাতে পারেন না? আপনার প্রবন্ধগুলো পড়লেই আমার বমি আসে। রুহান আবারও সুপ্তির দিকে তাকায়, তবে বেশিক্ষণ তাকায়নি। বলা তো যায় না আবার কখন কি বলে ফেলে। এ মেয়ের মুখে কিছু আটকায় না। সুপ্তি বই বন্ধ করে বলল। এবার আপনি আসুন তো, আমায় শপিংয়ে যেতে হবে। হবু বরের সাথে প্রথমবার দেখা হবে, একটু স্পেশাল। সুপ্তিকে কথা শেষ করতে না দিয়েই রুহান বই বের করে এক গাদা অঙ্ক দেয় সলভ করার জন্য। সে সুপ্তিকে কথা বলার সুযোগ না দিয়েই বলল। অঙ্কগুলোর সমাধান না পেলে কান টেনে ছিঁড়ে ফেলবো, সে তোমার বিয়ে হোক বা বাচ্চা হোক। কথাটা বলেই হনহন করে চলে যায় রুহান। সুপ্তির আড়ালে গিয়ে আবার সে পেছন ফিরে দেখে সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে আছে। রুহান বুঝতে পারেনি সুপ্তির রাগ আটকানোর চেষ্টা করছে নাকি কান্না। যদি কান্না হয়ে থাকে তবে বেশ হয়েছে, কাঁদুক সে। হপু বরের সামনে স্পেশাল ভাবে সাজতে হবে কেন? সে কি ফিল্মের কোনো ডিরেক্টর যে নায়িকা বাছাই করতে আসছে? আবার সেটা তাকে কেন বলতে হবে? সিঁড়ি দিয়ে নামার সময় সুপ্তির বাবার সাথে দেখা হয় রুহানের। সুপ্তির বাবা মুখে খুশির ঝলক নিয়ে বলেন। কাল কিন্তু তাড়াতাড়ি চলে এসো কেমন? জানোই তো সুপ্তির জন্মদিনের পার্টি। জি আঙ্কেল। রুহান বাড়ি থেকে বেরিয়ে মহা ফ্যাসাদে পড়ল পার্টিতে যাবে কিনা। একদিকে সুপ্তির বারণ, অন্যদিকে তার বাবার রিকোয়েস্ট। ভাবার জন্য মাথাটা ফ্রেশ থাকা দরকার, তাই সে মোড়ের দোকান থেকে ধোয়া ওঠা এক কাপ গরম চা খেয়ে নেয়। রাত প্রায় 11:30। সুপ্তি ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে। না, আত্মহত্যা করার জন্য নয়। যদি একটু আগে ভেবেছিল তাই করবে, তবে এখন এসব ভূত মাথা থেকে চলে গেছে। সে আত্মহত্যা করবে না। কেন করবে? কার জন্য করবে? রুহান স্যারের জন্য। কে রুহান স্যার? শুধুমাত্র গৃহ শিক্ষক, আর কিচ্ছু না। একদমই কিচ্ছু না। অনেক জ্বালিয়েছে এই ছোকরা, আর জ্বালাতে পারবে না। এখন তার সময় এসে গেছে, সে জ্বলবে এবার। সুপ্তি তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। ছারখার করার জন্য সুপ্তি রুহানের ফোন নাম্বার ডায়াল করে। একবার রিং হতেই রুহান ফোন ধরে ঝাড়ি দিয়ে বলল। বেয়াদব মেয়ে, এত রাতে স্যারের ঘুমের ডিস্টার্ব করছো? আপনিও এতদিন করতেন? করতেন মানে? মানে এখন করার জন্য অন্য কেউ চলে এসেছে। আচ্ছা, আপনি আমার হবু বরের ছবি দেখবেন? আল্লাহ, কি চেহারা মাইরি! দেখলে মনে হয় মিত্র স্যারের রূপকথার গল্প থেকে রাজকুমার উঠে এসেছে। সুপ্তি বাকি কথাটুকু শেষ করার সুযোগ পায়নি। ফোনটা টুট করে কেটে দেয় রুহান। সুপ্তি আবারও ফোন করে, এবার সাথে সাথে ফোন রিসিভ হয়নি। কয়েকবার রিং হওয়ার পরই পিক করে রুহান। সে আবারও ঝাঁঝালো গলায় বলে। সমস্যা কি ভাই? কিছু না আপু। সুপ্তি উত্তরে রুহানের দাঁতের কটমট শব্দ বেশ শুনতে পাচ্ছে সে। রুহানের দাঁতের কটমট শব্দ তার কানে ভোরের পাখির কিচিমিচির শব্দ হয়ে বাজছে। খুব বেশি এনজয় করছে সুপ্তি। সে আরো রাগিয়ে দেওয়ার জন্য বলল। রুহান স্যার শুনতে পাচ্ছেন? না, আমার কানে তুলা লাগানো তো। তুলা লাগানো থাকুক আর যাই থাকুক, আমার ভয়েস আপনার কানে তুলা কেন, পাথর ভেদ করেও পৌঁছাবে। প্যান প্যান না করে ফোন কেন দিয়েছো সেটা বলো। সুপ্তি মিনমিন করে বলল। আপনাকে জ্বালাতে। কি বললে? বলেছি আমাকে কোন রঙের শাড়িতে ভালো লাগবে। আসলে কাল প্রণয় মানে আমার হবু বর আসবে তো, তাই শুনেছি মেয়েদের শাড়ি পরলে নাকি অপসরা লাগে। তাই প্রণয়ের সামনে শাড়ি পরেই যাব। প্রথমবার তার সাথে
দেখা বলে কথা, একটু বলুন না প্লিজ। রুহান খট করে ফোনটা কেটে দিয়ে গট করেই বন্ধ করে দেয়। তার ইচ্ছে করছে মেয়েটাকে দাঁতের মাঝখানে রেখে কুটকুট করে চিবোতে। শাড়ি পরবে সে? শাড়ি পরাচ্ছি শাড়ি। রাতে বেশ ভালোভাবে ঘুম হলো সুপ্তির। বহুদিন পর সে এত ভালো ঘুমিয়েছে। তার এত ভালো ঘুমানোর কারণ হলো রুহান। সে জানে আজ রাতে রুহান ঘুমোতে পারবে না। আহ, কি শান্তি লাগছে সুপ্তির। এতদিন সে ঘুমোতে পারেনি, আজ রুহানও ঘুমাতে পারবে না। সুপ্তির ঘুম ভাঙে অনেক মানুষের চিল্লাচিল্লিতে। তার হইচই মোটেও ভালো লাগে না, কিন্তু আজ ভীষণ ভালো লাগছে। সে ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠে গোসল সেরে নেয়। আলমারি থেকে লাল রঙের শাড়িটা বের করে সে। লাল রং তার বড্ড অপছন্দের। শুধুমাত্র রুহান স্যারের জন্য সে লাল শাড়ি পরবে। রুহান যদিও ভেবেছিল সে আসবে না, কিন্তু সুপ্তির হবু বরের কথা ভাবতেই সে এক প্রকার দৌড়ে চলে এলো। বাড়িতে ঢুকতেই সুপ্তির বাবার সামনে পড়ে সে। সুপ্তির বাবা মুচকি হেসে বললেন, জানতাম তুমি তাড়াতাড়ি আসবে। রুহান ভুরু কুচকে বলল, মানে? না মানে সুপ্তি বলল তুমি আসবে না। রুহান খানিকটা হেসে এদিক ওদিক তাকায়। সুপ্তির বাবা রুহানের কাঁধে হাত রাখতে সে চমকে উঠে ওনার দিকে তাকায়। উনি মুচকি হেসে বললেন, সুপ্তি ওর রুমে তৈরি হচ্ছে। সুপ্তি 2 ঘন্টা যাবৎ চেষ্টা করে শেষমেশ শাড়িটা পরেই ফেলল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে শাড়িটা পরতে না পরতেই হুড়মুড় করে রুহান এসে শাড়ির কুচি ধরাম করে খুলে ফেলে। সুপ্তি রুহানকে দেখেই একরাশ বিরক্তি নিয়ে দেখিয়ে বলল, আপনাকে আমি বারণ করেছিলাম আসার জন্য, তারপরও বেহায়ের মতো ধীরে ধীরে করে চলে এসেছেন। রুহান কথা না বলে বিছানার উপর রাখা সবগুলো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। সুপ্তি শাড়িটা কোনো মতে পেঁচিয়ে পেছন পেছন যায়, আর গিয়ে যা দেখে তাতে তার হাতে থাকা শাড়ির কুচির অংশ ঠুস করে পড়ে যায়। রুহান শাড়িগুলো সব একসাথে পানিতে ভিজিয়ে দিয়েছে। ফুসতে থাকা সুপ্তির দিকে চোখ যেতেই সে চলে যায় এখান থেকে। ড্রেসিং টেবিলের সামনে থাকা সুপ্তির কাজল আর লিপস্টিকগুলো দিয়ে রুহান আয়নায় রংধনু আঁকতে শুরু করে। এই কাজে রুহান যা শান্তি পাচ্ছে তা সে বাড়ি থেকে বের হওয়ার দিনও পায়নি। সুপ্তি ওয়াশরুম থেকে বেরিয়ে লিপস্টিক আর লিপ বামের রংধনু দেখে দৌড়ে আসতে গিয়ে শাড়ির সাথে প্যাচ লেগে ধরাস করে পড়ে যায়। রুহান শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখে সুপ্তি ফুলরে গড়াগড়ি খাচ্ছে। সে সুপ্তির পাশে বসে শাড়ির আঁচল দাঁতে কাটে। কাটা কাপড় ধরে টান দিতেই ফুসফুস করে শাড়ির আঁচলটা আলাদা হয়ে যায়। দাঁতের দাঁত চেপে পড়ল। শাড়ি পরার স্বাদ মিটিয়ে দিয়ে গেলাম। কথাটা বলে সে এক মুহূর্তের জন্যও দাঁড়ায়নি। যেমন ভাবে হনহন করে এসেছিল তেমনি হনহন করে চলে গেল। সুপ্তি উঠে বসে হাত পা চড়িয়ে দিয়ে কাঁদতে শুরু করেছে। সুপ্তির কান্না শুনে তার বাবা দৌড়ে আসেন। সুপ্তির এই হাল দেখে তিনি বিব্রত হয়ে মেয়ের পাশে বসেন। ছেঁড়া আঁচলটা তিনি সুপ্তির মাথায় দিয়ে বলেন, কি মিষ্টি লাগছিল শাড়িতে আমার মেয়েটাকে, কিন্তু তার এ হাল হলো কেন? সুপ্তি নাক টেনে বলল, বাবা তুমি কেন এই উন্মাদ ছেলেটার সাথে আমার পরিচয় করিয়ে দিলে বলো তো? সুপ্তির বাবা অপরাধীর ভঙ্গিতে বললেন, ছেলেটা মোটেও উন্মাদ নয়, একটু অগোছালো। আগে এমনটা ছিল না, 6 বছর আগেও বেশ তরতাজা ছিল। সুপ্তি হাত পা গুটিয়ে নিয়ে ফুলারে বসে বলল, বাবা এই অগোছালো ছেলেটা কি বোঝে না আমি 6 বছর আগের স্মৃতিগুলোর জন্য বেঁচে থেকেও মরে আছি? সুপ্তির বাবা ঠোঁট উল্টে মাথা নাড়িয়ে বলেন, হয়তো বুঝেও না বোঝার ভান ধরে আছে। আমি তোমাকে কত ভালোবাসি বাবা, সে কেন তার বাবাকে ভালোবাসে না? সে কি জানে না আমি তার বাবাকে পটিয়ে ফেলেছি? উনি কতটা চায় আমি ওনার ছেলের বউ হই। বলেই সুপ্তি হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তার বাবা মোটেও মেয়ের কান্না সহ্য করতে পারেন না। ওনার স্ত্রী যখন মারা যায় তখন সুপ্তির বয়স 1.5 বছর। শহরের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে একজন থাকায় বেশি বয়স হলেও কম রূপসী মেয়েদের বিয়ের প্রস্তাব দেননি। শুধুমাত্র মেয়ের দিকে তাকিয়ে তিনি বিয়ে করেননি। তিনি তার বিচার কার্যে যতটা সতর্ক ঠিক ততটা কনসার্ন ওনার মেয়ের খুশির উপর। মেয়ের খুশির জন্য আকাশের চাঁদ না আনতে পারলেও হাজার চাঁদের আলোতে তাকে ভরিয়ে দেয়। সুপ্তি বাবার সাথে নাক পরিষ্কার করে বলল, বাবা ছেলেটাকে তুমি খুব কঠিন শাস্তি দেবে, খুব কঠিন। আমাকে যতটা কষ্ট দিচ্ছে ঠিক ততটা। মেয়ের কথাই তিনি মাথা নাড়ায়। বরাবরের মতোই সুপ্তির এবারের জন্মদিনটাও তার কাছে মৃত্যুদিন মনে হলো। কবে সে জন্মদিন হিসাবে মনে করতে পারবে সে জানে না।
তবে এবারে সে ভীষণ খুশি। রাতে যখন দাদির কাছে জন্মদিনের গিফট হিসাবে দাদু দাদির প্রেমের গল্প শুনতে গিয়েছে, তখন দাদি দারুণ একটা বুদ্ধি বের করে দিয়েছেন। দাদু যখন দাদিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, তখন কেউ মেনে নেননি দাদুর বাড়ি থেকে। তখন নাকি দাদু দাদিদের বাড়ি চলে গিয়েছিলেন। যতক্ষণ না বিয়ে না হয়েছিল ততক্ষণ তিনি নড়েননি ওই বাড়ি থেকে। সেও তাই করবে, চলে যাবে রোহান স্যারের বাড়ি। কিন্তু রোহান স্যার তো বাড়ি থাকে না। তাহলে কি সে রোহান স্যারের ফ্ল্যাটে চলে যাবে? যদি জায়গা না দেয় তখন কি হবে? দিবে না কেন? দিতে হবে তাকে জায়গা, আর না দিলে ওনাকে তুলে আশ্রে ফেলে দেবে সে। কিন্তু এত জোর পাবে কোথায়? সুপ্তি কখনোই জন্মদিনে খাবার খায় না রোহান স্যারের উপর রাগ করে। তবে আজ খাবে। গাপুস গুপুস করে সব খাবার আছে একাই সাবার করে ফেলবে। মোটা হয়ে গেলেও খাবে। তাকে যে রোহান স্যারকে আছড়ে দিতে হবে। আশ্রে সে তাকে দুমড়ে মুচড়ে ফেলবে। ভাবতেই পৈশাচিক আনন্দ হচ্ছে তার। দেরি না করে চটপট সে খাবার টেবিলে চলে যায়। তার বাবা তাকে খাবার টেবিলে দেখে হকচকিয়ে ওঠেন। সুপ্তি চেয়ারে বসে পড়ল। বাবা খাইয়ে দাও তো আজ আমাকে। সুপ্তির বাবা খানিকটা অবাক আর খুশি হলেও তিনি রাগ দেখিয়ে বললেন, খেতে হবে না, চলে যাও এখান থেকে। তোমার রোহান স্যার তো তোমার উইশ করেনি, তাহলে খাবে কেন? সুপ্তি কাঁদো কাঁদো সুরে বলল, এত খিদে পেয়েছিল তাই তুমি আমাকে খাইয়ে দিলে না বাবা। আমি কি তোমার সব খাবার খেয়ে ফেলতাম নাকি আমাকে খাওয়াতে গিয়ে তুমি ফতুর হয়ে যেতে? কথাগুলো বলে সুপ্তি অভিমান করে চলে যাওয়ার জন্য ওঠে। তার বাবা তাকে এক ঝটকায় চেয়ারে বসিয়ে খাবার বাড়েন আর বলেন, এত বড় মেয়ে হয়েছে আর এখনো নাকি আমায় খাইয়ে দিতে হবে। ন্যাকামিগুলো আমাকেই পায় দেখানোর জন্য। সুপ্তির বাবা রাগান্বিত কণ্ঠে কথাগুলো বলেও ওনার চোখে মুখে খুশি ঝিলিক। খুশিতে ওনার চোখ দুটো ঝলমল করছে। ওনার চোখের সাথে এখন হীরাকে রাখা হলে নিঃসন্দেহে ওনার চোখ দুটোকেই সবার নজর কাড়বে। তার একটা কারণও আছে। মানুষ যখন মন থেকে খুশি হয় তখন তার ভিতরের সুন্দর মানুষটাকে দেখা যায়। ওনার এত খুশি হওয়ার কারণ হলো সুপ্তি। মেয়েটা যখন বুঝতে শিখেছে তখন থেকেই সে কারোর হাতে খায় না। ওনার কোনো কষ্ট না থাকলেও এর জন্য তিনি মনে মনে আফসোস করেন ঠিকই, কিন্তু কম সময় আসে যখন সুপ্তি তার বাবার হাত থেকে খেতে চায়। তখন সে অতিরিক্ত খুশি হয়। তখনই সে তার বাবার হাতে খায়। তিনি জানেন না আজ সুপ্তির এত খুশি হওয়ার কারণ কি। তিনি খুশিতে এতটাই আত্মহারা হয়ে আছেন যে ওনার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে, সেদিকেও ওনার খেয়াল নেই। সুপ্তি টেবিল থেকে টিস্যু এগিয়ে দিয়ে পড়ল, খবরদার বাবা, একদম কাঁদবে না আমার সামনে। পরে দেখা যাবে কাঁদতে কাঁদতে নাক টানা শুরু করে দিয়েছো। এই শব্দটা কি কত বিরক্তিকর লাগে জানো তুমি? সুপ্তির বাবা সুপ্তির কথায় কান না দিয়ে সুপ্তির জামা দিয়ে ওনার গালের পানি মুছলেন। সুপ্তি জানতো তাই করবেন তিনি, তবু ইচ্ছে করে টিস্যু এগিয়ে দেয় সে। কেন জানি এই ছোট ছোট ঘটনাগুলো ভীষণ ভালো লাগে তার, খুব এনজয় করে। সাথে তার বাবাও, সেজন্যই সে একই ঘটনাগুলো রিপিট করে। ভালো লাগে বাবাকে একটু সুখ দিতে। রোহান দরজা খুলে ভূত দেখার মতো চমকে ওঠে। একটু পাতলা থাকলে হয়তো দেখা যেত এক লাফে কেমন করে ফ্যানের সাথে লটকে যেত, কিন্তু তা সম্ভব না হলেও সে ভীষণ ভালোভাবে ঘাবড়ে গেছে তার সুপ্তি বেশ বুঝতে পেরেছে। রোহানের ইচ্ছে করছে ঠাস ঠাস করে কয়েকটা থাপড় বসিয়ে দিতে সুপ্তির গালে। পালানোর জন্য আর কোনো জায়গা পেল না। এখানে কেন আসতে হবে? সে কি তার প্রেমিক? রোহানের রাগ তার গাল দুটো দেখেই বুঝতে পারছে সুপ্তি কেমন টকটকে লাল বর্ণের হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রোহান সুপ্তির হাত ধরে টানতে টানতে দরজার সামনে নিয়ে যায়। দরজার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, কোনো রকম কথা না বলে চলে যাবে এখান থেকে। যার জন্য পালিয়ে এসেছো তার কাছে যাও, আমি তোমায় জায়গা দিচ্ছি না। সুপ্তি কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বলল, আপনি বুঝতে কেন পারছেন না? সে এখন নেই এখানে, ঢাকা আছে সে যে মস্ত বড় ব্যবসায়ী। কথাটা শুনে যেন রোহানের রাগ খানিকটা বেড়ে গেল। ছুঁড়ে বাইরে ফেলে দিল সুপ্তিকে। একটুর জন্য পড়ে যায়নি সুপ্তি। সে হনহন করে আবার আগের জায়গায় ফিরে এসে বলল, আপনি যদি আমাকে বের করে দিন তাহলে জানেন কি করব আমি? জানতে চাই না, জাস্ট গো। রোহানের ধমকানিতে কানে হাত দেয় সুপ্তি। কানে হাত দিয়েই সে বলল, মধু কি বেশি খেয়েছিলেন ছোটবেলায়? বিল্ডিংয়ে নিশ্চয়ই ছোটখাটো ভূমিকম্প হয়ে গেছে, গিয়ে দেখে আসবো সব ঠিক আছে কিনা। না ধন্যবাদ, তুমি যাও এখন। আমি যাব না এখন।
যেতে তো তোমাকে হবেই। না গেলে কি করবেন আপনি? আমি আপনার পারমিশন নিয়ে আসিনি এখানে, আর আপনার পারমিশনে যাবও না। লে হালুয়া, আমার বাড়িতে আমার পারমিশনের দরকার নেই। এটা কি সরকারি ফ্ল্যাট মনে হয়? না, একদমই না। দেখো সুপ্তি, তুমি চুপচাপ চলে যাও এখান থেকে, আদারওয়াইজ খুব খারাপ হবে। কি খারাপ হবে? যখন কানের নিচে কয়েকটা পড়বে তখন বুঝতে পারবে। আপনি জানেন আমি এখন কি করব? রুহান বিরক্ত হয়ে পড়ল। কি করবে? আপনি যদি আমাকে বের করে দিন তাহলে আমি চেঁচিয়ে সবাইকে জড়ো করব। তারপর সবাইকে বলে বলে বেড়াবো আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে এখন আর জায়গা দিচ্ছে না। সুপ্তির কথায় রুহানের চোখ দুটো বাতাবি লেবুর মতো খানিকটা বড় হয়ে গেল। কি ভয়ঙ্কর মেয়ে! এত বড় মিথ্যে কেউ বিশ্বাস করবে না। আমি বললে ঠিক করবে। রুহান খুব ভালো করে জানে সুপ্তি বিশাল মিথ্যাবাদী। সে অনায়াসে বড় বড় মিথ্যা বলে হজম করে ফেলতে পারে। রুহান মনে করে সুপ্তির মিথ্যা কথা শুনে হয়তো কোনো একদিন আকাশে গর্ত হবে, আর সেই গর্তটিতে গড় গড় করে তার উপর সৃষ্টিকর্তার গজব নাজিল হবে। না হলে হয়তো দেখা যাবে তার বানানো গল্প শুনে কবিগুরু স্বর্গ থেকে নেমে এসে তাকে উঠিয়ে নিয়ে যাবে ইতিহাস রচনা করার জন্য। কিন্তু 1.5 বছরে সে এমন কিছু ঘটাতে দেখেনি। আপনি কোথায় হারিয়ে গেলেন রুহান স্যার? রুহান ভাবনার সমুদ্র পাড়ি দিয়ে পড়ল। হারাতে দিলে কোথায়? রুহান তার কাজে চলে গেলে সুপ্তি তার বাবাকে ফোন করে। অনেকক্ষণ চেষ্টা করেও তার বাবাকে ফোনে পাওয়া যায়নি। কিছু সময় পর তার বাবা ব্যাক করে পড়ল। সরি মা, আমি কাজে ছিলাম। সুপ্তি অভিমানী সুরে পড়ল। কাজ তো থাকবেই, আমি ফোন করেছি তো। আচ্ছা বলো তো, তোমার একমাত্র সন্তান তো আমি, তাই তোমার সব টাকা পয়সাও আমার পাওয়ার কথা, তাই না? হুম। তাহলে আমি রুহান স্যারকে বিয়ে করার পর কোনো কাজ করতে দেব না। তোমার টাকায় আমাদের টোনাটুনি সারা জীবন চলে যাবে। কথাটা বলে সুপ্তি ফোন কেটে দেয়। যদি ফোনে থাকতো তাহলে তার খুব রাগ হতো এখন, কারণ সে জানে এখন তার বাবা তাকে বড় বড় বাণী শোনাবে। বাণী না শোনার জন্য তার আসল কথাই বলা হয়নি, তাই মেসেজে জানিয়ে দেয় কাল তার বরকে নিয়ে আসছে সে। রোহান বাড়ি ফিরে সন্ধ্যার পর এসে সুপ্তিকে বলল, জানো সুপ্তি, তোমার বাবা তোমাকে একদম ভালোবাসেন না। আপনাকে কে বলেছে আমার বাবা? কেউ বলেনি। তাহলে বুঝলেন কি করে? তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো, আর তোমার বাবা কেমন নিশ্চিন্তে বাড়ি বসে আছে। সেটা আপনি কি করে জানলেন? আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম বিকেলে, তো তোমায় পড়ানোর কথা। তখন উনাকে দেখে একদম মনে হয়নি উনি তোমার জন্য কোনো টেনশনে আছেন। সুপ্তি রেগে বলল। সুপ্তি কথাটা শুনে এক ছুটে বাথরুমে চলে যায়। তার কারণ সে এখন খুব হাসবে, পেট ফেটে হাসি আসছে তার। আর সুপ্তি কখনো কথা আর হাসি আটকে রাখতে পারে না। কিছুক্ষণ পর সে বের হয়ে দেখে রোহান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সুপ্তিকে বের হতে দেখে সে সামনে গিয়ে বলল, তুমি ঠিক আছো সুপ্তি? রুহানের কথা শুনে সে আবার হাসতে শুরু করলো। এতে রুহান আরেকটু বেশি হতভম্ব হয়ে গেল। সে তো হাসি কিছু বলেনি, তাহলে সুপ্তি কেন হাসছে? মেয়েটা পাগল হয়ে যায়নি তো? তাহলে তো তার মস্ত বিপদ। পাগল মেয়ের সাথে থাকলে যে কোনো সময় সে পাগলামি শুরু করতে পারে। তার এখন কেটে পড়া উচিত। আজ সে কিছুতেই থাকবে না এখন, কিছুতেই না। কিন্তু রুহানের টেনশন লজ্জায় পরিণত হলো যখন সে জানতে পারলো সুপ্তির বাবা জানতো সুপ্তি রুহানের সাথে আছে। সুপ্তি রুহানকে বলে দিয়েছে সে তার বাবাকে বলেই পালিয়েছে, আর পালিয়ে কোথায় এসেছে তাও বলে এসেছে। রুহান লজ্জায় আর কখনোই সুপ্তির বাবার সামনে যেতে পারবে না, কারণ সে সুপ্তির বাবার সামনে নিখুঁত অভিনয়ের মাধ্যমে জানিয়ে এসেছে সে সুপ্তির পালানোর ব্যাপারে কিছুই জানে না। এখন রুহান বুঝতে পারছে কেন তখন সুপ্তির বাবা মিটমিট করে হাসছিল। সুপ্তির করা পরিকল্পনায় ঠান্ডা পানি ঢেলে রুহান চলে গেল রেডিও স্টেশনে। সুপ্তির মাথায় ছিল না যে আজ বৃহস্পতিবার আর শুক্রবার রুহান রাতে রেডিওতে অনুষ্ঠান করে, তাই সুপ্তির আর বিয়ে করা হলো না। কত নিখুঁত একটা পরিকল্পনা ছিল তার। রাতে বাবা কাজী নিয়ে হাজির হতো আর সে রুহানের বউ হতো। তখন দেখতো কেমন করে ব্যাটা পালায়, কিন্তু তার আর দেখা হলো না। পৃথিবী ভর্তি কষ্ট নিয়ে সে রাতে ঘুমোতে যায়। রুহানের বিছানায় শুতেই তার সব কষ্ট উধাও হয়ে গেল। বিছানায় কি কষ্ট গায়েব করার মেডিসিন রেখে গিয়েছে রুহান।
পরদিন সকালে রুহান যখন বাড়ি ফিরল তখন তার অবস্থা শোচনীয়। সারা বিল্ডিং তন্ন করে খুঁজেও সুপ্তিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পঞ্চমবারের মতো সে ছাদ থেকে নেমে এলো। না, নেই মেয়েটা, গায়েব হয়ে গেছে নাকি, গায়েব করে দেওয়া হয়েছে। রুহানের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু ছেলেদের চেয়ে কাঁদতে নেই এইভাবে। চিৎকার করতে না পারলেও চোখ দিয়ে গড়গড় করে গাল বেয়ে পানি পড়ছে, হয়তো কয়েক ফোঁটা পানি টপ করে মেঝেতেও পড়ছে। সে ছেলে হলো কেন? কেন নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারে না? কেন পাগলামি করতে পারে না সুপ্তির মতো করে? একটিবারের মতো ফিরে আসুক, আর কখনো দূরে যেতে দেবে না, কখনোই না। রুহানের অসার শরীরটা ধীরে ধীরে নেতিয়ে যাচ্ছে, হাঁটু ভেঙে বসে পড়েছে ফ্লোরে। তখনই সুপ্তি টিফিন কেরিয়ার ঝোলাতে ঝোলাতে রুমে আসে। রুহানকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে সুপ্তি বলল, আপনার কি খুব খিদে পেয়েছে নাকি হাঁটুতে ব্যথা করছে? স্তব্ধ রুহানকে চুপ থাকতে দেখে সুপ্তি আবারও বলে ওঠে, আপনার নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছে, তাই না রুহান স্যার? আপনি তো খিদের চোটে কথাও বলতে পারছেন না। সুপ্তি একটা প্লেটে টিফিন কেরিয়ার থেকে খাবার ঢালছে আর বলছে, আপনার দাঁতে প্রবলেম নেই তো, নাকি আপনারও আপনার বাবার মতো কৃত্রিম দাঁত? বলে সুপ্তি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রুহান যে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সেদিকে খেয়ালই নেই সুপ্তি। কিছুক্ষণ পর সুপ্তি হাসি থামিয়ে বলল, জানেন রুহান স্যার, আমি আমার বাবার জন্য গরুর মাংসের তরকারি নিয়ে গিয়েছিলাম। ওনাকে বেড়ে দিতেই উনি দেখি ওনার দাঁত খুলে হাতে নিয়ে আসছেন। আপনার দাঁতও কি এমন নাকি? সুপ্তি কথা শেষ করে আবারও হাসতে শুরু করে। সুপ্তির ভুবন কাঁপানো হাসিতে রুহান উঠে দেয়, সুপ্তির সামনে গিয়ে কানের নিচে একটা চর বসিয়ে দেয়। সুপ্তির মুখরিত করা হাসি নিমিষে কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে যায়। গালে হাত দিয়ে ছলো ছলো চোখে তাকায় রুহানের দিকে। ফুপিয়ে ফুপিয়ে কান্না আসছে তার। হাত থেকে কখন যে খাবারের প্লেটটা পড়ে গেছে সেদিকেও খেয়াল নেই। কেউ একজন বলেছিল মেয়েরা নাকি ছেলেদের সব যন্ত্রণার কারণ। তিনি বেঁচে থাকলে সুপ্তিকে দেখে নিশ্চয়ই ওনার কথা তুলে নিয়ে বলতেন, ছেলেরাই প্রকৃত পক্ষে মেয়েদের যন্ত্রণার কারণ। কথাটা মনে মনে উচ্চারণ করে 1 মিনিটও দাঁড়ায়নি সুপ্তি। গাল ঘষতে ঘষতে চলে যায় সে। পেছনে তাকায় উনি। পেছনে তাকালে হয়তো দেখতো লাল চোখের মানুষটা হাত মুঠ করে দাঁড়িয়ে তার দিকে অপলক তাকিয়ে আছে। রুহানের সাথে সুপ্তির দেখা হয় না বেশ কদিন ধরে। রুহান আর পড়াতে আসে না, সুপ্তিও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে না। অভিমানী সুপ্তি রুহানকে বিরক্ত করতে চায় না। সেদিন মারা কি দরকার ছিল? না হয় সে তার হবু শ্বশুরের জন্য রান্না করেছিল, তার জন্য মারতে হবে কেন? সে ভালোবাসে না তার বাবাকে, সুপ্তি কেন তার শ্বশুরকে ভালোবাসবে না? রুহানও বড্ড জেদি। বাড়ি এসে সুপ্তিকে না দেখে তার কেমন লেগেছিল সেটা কেন বুঝিনি সে। সুপ্তি তো তাকে ধন্যবাদ জানানো উচিত ছিল। যা রাগ হয়েছিল তাতে একটা থাপ্পড় কম পড়ে গেছে। ভীতু মেয়ে কোথাকার, এক থাপ্পড় খেয়ে পালিয়ে যায়, আর সে নাকি আমার সাথে সারা জীবন থাকবে। বাহ, অসাধারণ জোকস। মন খারাপ থাকলে সুপ্তি ছাদের কার্নিশে দাঁড়িয়ে থাকে আর ভাবে সে আজকে আত্মহত্যা করে ফেলবে, চলে যাবে সবাইকে ছেড়ে ছুড়ে। কিন্তু কখনোই যাওয়া হয় না। আজ সুপ্তি সেখানেই দাঁড়িয়ে। আজ সে লাফিয়ে পড়বে নিশ্চিত, চলে যাবে না ফেরার দেশে। একেবারের জন্য হলেও সে চলে যেতে চায়, গিয়ে দেখতে চায় রোহান স্যার তখন কি করে। যখন রোহান স্যার সুপ্তিকে খুঁজে খুঁজে মরবে তখন সে ভূত হয়ে তার ঘাড় মটকে দেবে, ভয় দেখিয়ে ফেলে দেবে করিম চাচার সিঙ্গারা বানানোর গরম তেলে। গভীর রাতে যখন সে একা একা পথ চলবে তখন সাদা কাপড় সে সামনে হাজির হবে। ভয় পেয়ে প্যান্ট ভিজিয়ে ফেলবে রোহান স্যার। উফ, ভাবতেই পৈশাচিক আনন্দ হচ্ছে সুপ্তির। পৈশাচিক শব্দটা মনে হতে শিউরে উঠল সুপ্তি। সে সত্যি সত্যি ভূত হবে, তারপর সাদা কাপড় পরে ভয় দেখাবে যাদেরকে সে সহ্য করতে পারে না। কিন্তু সাদা কাপড় পাবে কোথায় তা তো ভাবেনি। মহা ফ্যাসাদে পড়ল সুপ্তি। সাদা কাপড় যদি না পায় তাহলে তো ভয় দেখাতে পারবে না। যদি সত্যি না পায় তাহলে তার রুমের জানালার কার্টেন চুরি করবে। কোনোদিন কাউকে না বলে কোনো জিনিস হাত দেয়নি সুপ্তি। বজ্রের রোহানের জন্য তাকে মরার পরও চুরি করতে হবে। দুঃখে কষ্টে কান্না পাচ্ছে সুপ্তির, কিন্তু সুপ্তি কাঁদবে না। চোখ দিয়ে এক ফোঁটা পানিও সে ঝরতে দেবে না। কিন্তু বাতাস তার সাথে রাগ করেছে, তাই খুব জোরে বাতাস আসায় তার লম্বা চুল চোখে ছিটকে পড়ে, আর সাথে সাথে চোখ চুলকিয়ে পানি গড়িয়ে পড়ল। খুব রাগ হলো সুপ্তির। কালি চুলগুলো কেটে ফেলবে সে। তার জন্য তো তাকে পার্লারে যেতে হবে, আর পার্লারে যাওয়ার জন্য তাকে বেঁচে থাকতে হবে।
তার মানে আজও সে পারবে না আকাশে উড়ে যেতে। রাগে চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে সুপ্তি। চুল ছিঁড়ে ফেলার কথা মনে হতেই সুপ্তির বুকটি কেঁপে উঠল। মনে পড়ে গেল তার ছেলেবেলার কথা। তখন সে সবে 11তে পা দিয়েছে। 11তেই তার প্রথম দেখা হয় রুহানের সাথে তার বাড়িতে। রুহান তখন ছেলে মানুষ, কিশোর। সুপ্তির বড় বড় বিনুনি দুটো ধরে সে টেনে দিত। সুপ্তির রাগে ইচ্ছে করত রুহানের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে, কিন্তু রুহানের মাথায় তখনও হাতে মুঠ করে ধরার জন্য চুল হয়নি। তাই অপরক সুপ্তি শুধু নাক টানত আর চোখের পানি মুছত। রুহান ভেবেছিল সুপ্তি বিয়ের প্রস্তাব শুনে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দেবে, কিন্তু এমন কিছু হলো না। না হয় সে ভাবলো হয়তো তার বাবা সামনে আছে বলে এমন কিছু হয়নি। কিন্তু বাবা চলে গেলেও সুপ্তির মুখটা গম্ভীর করে চলে গেল নিজের রুমে। রুহান পিছু পিছু গিয়ে দেখে সুপ্তি বসে বসে নখ কামড়াচ্ছে। রুহান দরজার সামনে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না সে আসবে কিনা। সুপ্তি একবার দরজার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিচের কাজে মনোনিবেশ করে। রুহান ভেবেছিল হয়তো সুপ্তি তাকে আসতে বলবে, কিন্তু বলেনি। অগত্যা রুহান নিজের রুমে চলে আসে। রুমে ঢুকতে না ঢুকতেই সুপ্তি বলল, যখন জানেন আসবেন তখন ফর্মালিটির কি দরকার? রুহান থতমত খেয়ে গেল। মেয়েটা এমন কেন? যখন তখন ঘাবড়ে দেয় তাকে। রুহান কিছুটা সময় নিয়ে বলল, সেদিন বলেছিলে বিয়েতে শাড়ি পরার কথা, শাড়ির রঙের কথা। তো বিয়েতে সাদা রঙের শাড়ি পরবে, রঙটা খুব সফট, ভালো লাগবে তোমাকে। আমি তো বিয়ে করছি না। কথাটা শুনে রুহানের ইচ্ছে করছে অট্ট হাসিতে ফেটে পড়তে। যে মেয়ে তাকে বিয়ে করবে বলে তার বাবাকে কনভিন্স করেছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েও তাকে টিউটর রেখেছে, সে কিনা আজ বলছে বিয়ে করবে না। তার তো হাসাই উচিত, কিন্তু সে হাসবে না, কারণ সুপ্তি মুখটা গম্ভীর করে রেখেছে। এখন যদি সে হাসে তাহলে নির্ঘাত সুপ্তি বেঁকে যাবে। তখন সুপ্তিকে সোজা করা তার দ্বারা সম্ভব নয়। সুপ্তি রুহানের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে পড়ল, দাঁড়িয়ে আছেন কেন? বললাম তো বিয়েটা করব না। এবার রুহান খানিকটা ভরকে গেল। সুপ্তি কি সত্যি সত্যি তাকে বিয়ে করবে না? অভিমানে সুপ্তি কি পাথর হয়ে গেছে? সে কি রুহানকে আর ভালোবাসে না? কেন বাসবে না? বাসতে হবে। সে তো এতদিন অপেক্ষা করেছিল তার একটা ভালো চাকরির জন্য। আজ যখন সে বাংলাদেশ আর্মিতে চাকরি পেয়েছে, তখন বিয়ে করতে সমস্যা কোথায়? রুহান খানিকটা রেগে বলল, কেন করবে না? বিয়ের আগেই আমার সাথে থাকতে চলে যেতে পারো, আর বিয়ে করতে পারো না? কথাটা মুখ থেকে বের হতেই সুপ্তি বাতাসের বেগে তার সামনে এসে তার গালে চড় বসিয়ে দেয়। রুহান ভাবছে সে হয়তো দিবা স্বপ্ন দেখছে, কিন্তু তার গাল গরম হয়ে গেছে, মনে হচ্ছে আগুন বের হচ্ছে। রুহানের ইচ্ছে করছে সেই আগুন থেকে হাতে উত্তাপ নিতে, কিন্তু লজ্জে সে গালে হাত দিতেই পারল না। এত জোরে থাপ্পড় সেই স্কুলের টিচারের হাতেও খায়নি, আর এখন স্টুডেন্টের হাতে খেতে হচ্ছে। ভাবতেই তার গায়ের লোম দাঁড়িয়ে উঠছে। বিয়ের আগে গায়ে হাত, বিয়ের পর দেখা যাবে তাকে প্রতিবন্ধী হয়ে থাকতে হবে, কারণ এখনকার মেয়েরা স্বামীর গায়ে হাত তুলতে ভাবে না। আর এই মেয়ে বিয়ের আগেই না হয় সুপ্তি তাকে ভালোবাসে, অধিকার আছে তার উপর, আদৌ করে দু-চারটা দিতে পারে, কিন্তু সে তো সুপ্তির টিচারও। রোহানের গাল টকটকে লাল হয়ে আছে। সুপ্তি জানে আজ রাগে তার গাল লাল হয়নি। সুপ্তি সুযোগে আজ তাকে বুঝাবে। সে রোহানকে টেনে বিছানায় বসায়, তারপর সেও বসে পড়ে বলল, জানেন আমার কি ইচ্ছে? আমি জানি, আপনি জানেন না তাই না? রোহান হতভম্ব হয়ে তাকিয়ে আছে সুপ্তির দিকে। আজকে অন্য সুপ্তিকে দেখেছে। আগে সে ছেলে মানুষ সুপ্তিকে না, অন্য একটা সুপ্তি। সুপ্তি আবারও বলতে শুরু করলো, চোখের পলক ফেলে নিন রুহান স্যার, এইভাবে তাকিয়ে থাকলে রোবট ভেবে ভুল করব। আর শুনুন, আমার ইচ্ছে হলো আমি প্রেম করে বিয়ে করব। বিয়ের পর ঘর সংসার আর বাচ্চা কাচ্চা সামলাতেই বুড়ি হয়ে যাব, তখন আর প্রেম করা হবে না, আর এখনো হচ্ছে না, যার দরুন আমি বিয়ে করতে পারছি না। রুহান বিরক্ত হয়ে বলল, আমাদের প্রেম হলো না কোথায়? সেই কবে থেকে আমি তোমাকে চিনি। আর কি? কিছুই না। আপনি বলুন কখন প্রেম হয়েছে? আপনি কখনো আমার জন্য পাঞ্জাবি পরে এক গাদা কদম এনে বলেছেন মায়াবতী তোমার জন্য? নাকি কখনো রিকশায় করে শহর ঘুরিয়ে দেখানোর সময় হাত চেপে ধরে দুষ্টুমি করেছেন, কিংবা পড়ানোর সময় পা দিয়ে আমার পা ছুঁয়ে দিয়েছেন? হঠাৎ করে গালে চুমু এঁকে আমাকে চমকে দিয়েছেন কখনো? না,
দেননি। তাহলে কোথায় প্রেম হলো? সুপ্তির কথায় রুহানের মুখটা হা হয়ে গেছে। সে বনে চলে গেছে, মাথাটা ঘুরছে, হাত দিয়ে চেপে ধরছে, ইচ্ছে করছে তা না হলে সে পড়ে যাবে। কোথায় পড়বে সে? বিছানায়, ফ্লোরে, নাকি সুপ্তির কোলে? কিন্তু সুপ্তি তাকে পড়ার সুযোগ দেয়নি। তার আগে সে জিজ্ঞেস করে, আপনি পানি খাবেন রুহান স্যার? রুহানের ভীষণ ইচ্ছে করছে পানি খেতে। তার বড্ড পিপাসা পেয়েছে। 7 সমুদ্রে শুকিয়ে যাবে সে যদি পানি খায় এখন। তাই নাবোধক মাথা নাড়ায়। সুপ্তি যথারীতি বলতে শুরু করে, যতদিন আমাদের প্রেম না হচ্ছে ততদিন আমি বিয়ে করছি না, বুঝেছেন? বুঝে থাকলে উঠুন আর যান এখান থেকে। রোহান দুলতে দুলতে দরজার কাছে যায়, আবারও ফিরে আসে। ফিরে এসে বলল, এক গ্লাস পানি দাও তো সুপ্তি। গলাটা শুকিয়ে আসছে মনে হচ্ছে, পেটের ভেতর খরা বইছে। সুপ্তি পানির জগটা রোহানের হাতে ধরিয়ে দেয়। রোহান ঢকঢক করে জগটা খালি করে বেরিয়ে পড়ে। 2 দিন হলো রোহান স্যার বেপাত্তা, তার কোনো খোঁজ নেই। সুপ্তির বাবা ভীষণ চিন্তিত, মেয়ের উপর খানিকটা রাগান্বিত। কেন ছেলেটাকে এভাবে ঘাবড়ে দিল? বেচারা নিশ্চয়ই মানসিক চাপে আছে। না জানে বিয়ের পর কত শতবার তাকে সাইকোলজিস্টের কাছে যেতে হয়। ওনাকে আরো চিন্তিত করে দিয়ে একটা ছেলে 1 প্যাকেট ফল আর একটা চিঠি পাঠায়। সেখানে বিভিন্ন সিজনের বিভিন্ন রকমের ফল, আর বেশ তরতাজা। উনি চিঠিটা হাতে নিয়ে চমকে ওঠে। সুপ্তিকে কেউ চিঠি পাঠাতে পারে তা ওনার কল্পনার বাহিরে। চিঠির কথা শুনে সুপ্তি বাইরে এসে চমকে ওঠে। এক গাদা ফল কেউ কেন তাকে পাঠাতে যাবে? এটা কারোর দেওয়া জন্মদিনের উপহার নয় তো? হতে পারে উপহার আসতে আসতে দেরি হয়ে গেছে। কিন্তু ফলগুলো দেখে মনে হয় না অনেকদিন আগের। তাই দেরি না করে সুপ্তি আগ্রহের সাথে চিঠি খুলে পড়তে শুরু করে। সুপ্তি, তুমি প্রেম করতে চাও, আমি তা জানি। আর ধরে নাও এই চিঠিটা আমাদের প্রথম প্রেমপত্র। সেদিন তুমি আমার গালে থাপ্পড় মেরেছিলে, মনে আছে তোমার? তোমার থাপ্পড়ে আমি খুব অবাক হলাম। কারণটা জানো কি? থাপ্পড়টা আমার একদম লাগেনি। তোমার শরীরে শক্তি খুব কম, আরও শক্তিশালী হতে হবে তোমায়। আমি কিছু ফলমূল পাঠিয়েছি তোমার জন্য। তুমি নিয়মিত ফল খাবে, কিন্তু বেশি বেশি খাবে। আর হাতের নখ একদম কাটবে না, যেন পরের বার আরও গভীর ক্ষত সৃষ্টি হয় রুহান। সুপ্তি নাক পরিষ্কার আর চোখের পানি মুছে 1 বক্স টিস্যু শেষ করে 2য় বক্সে হাত দেয়। রাগে তার শরীর কাঁপছে। যদি রোহান সামনে থাকতো তাহলে হয়তো তাকে সে মেরে ফেলতো। চিঠিটা ইচ্ছে করছে টুকরো টুকরো করে ভিন্ন ভিন্ন নদীতে ফেলে দিয়ে আসতে, কিন্তু প্রথম প্রেমপত্র হয়, সে তা করতে পারছে না। সুপ্তি কি রোহানকে বলেছিল চিঠি দেওয়ার কথা? কেন সে চিঠিটা দিল? আর যদি সে চিঠি না দিত তাহলে সুপ্তি আবেগে আপ্লুত হয়ে বারবার চিঠি পড়তো না, সারাক্ষণ চিঠির দিকে তাকিয়ে থাকতো না, আর তার সিঁড়ি থেকে পড়ে পাও ভাঙতে হতো না। এখন তাকে ঘরে বসে ডেটিং করতে হচ্ছে। ভাবতে সুপ্তি ইচ্ছে করছে ভ্যাউ ভ্যাউ করে কেঁদে ফেলতে, কিন্তু সে তার মন মতো কাঁদতেও পারছে না। তার বাবা স্ট্রিক্টলি বলে দিয়েছে যদি তার কান্নার আওয়াজ তার বাবার কানে যায় তাহলে তাকে বাড়ির বাইরে বসিয়ে দিয়ে আসা হবে। তার বাবাও কেমন দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে। রোহান অর্ধেক উঠে হাঁপাচ্ছে, ইচ্ছে করছে পাইপটা ছেড়ে দিতে, তারও হাত পা ভাঙুক। তখন সেও সুপ্তিকে বলবে লুকিয়ে চুরিয়ে দেওয়াল টপকে পাইপে তার সাথে দেখা করতে। যখন তার বাবা জানি সব, তখন লুকিয়ে লুকিয়ে কেন দেখা করতে হবে? 1 গ্লাস পানি খেতে পারলে ভালো হতো। রোহান পানি খেতে পারেনি ঠিকই, তবে মশার কামড় খেয়ে তার হুঁশ আসে। আর যখন হুঁশ ফিরে তখন ভয়ঙ্কর একটা কথা তার কানে আসে। নিচ থেকে কেউ একজন চেঁচিয়ে বলে উঠল, স্যার, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি ভাবিকে ভয় পাচ্ছেন? রোহানের ইচ্ছে করছে এক্ষুনি নেমে গিয়ে তার জুনিয়র কলিগটাকে পাশের ডোবা থেকে চুপিয়ে আনতে, তাহলে তার মন হালকা শান্তি পেত। কিন্তু তার অবস্থা এখন কাদায় পড়া হাতির মতো। না সে কিছু বলতে পারছে, না হজম করতে পারছে। বহু কষ্টে সে বেলকুনি পর্যন্ত আসতে সক্ষম হয়। কাল সে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। ধীর পায়ে সে পাশের রুমে যায়। অন্ধকার রুম থাকায় সে ফোন বের করা মাত্রই তার মাথায় ভারী কিছু আঘাত পায়। মাগু বলে চিৎকার করতেই আরো কয়েকটা কিল ঘুষি তার পিঠে পড়ে।
সুপ্তির বাড়ির কাজের মেয়েটা চোর বলে চিৎকার করছে আর রোহানকে পেটাচ্ছে। সুপ্তির গভীর ঘুম না ভাঙলেও পাশের রুম থেকে তার বাবা চলে আসেন। লাইট অন করে রোহানকে দেখে কাজের মেয়েটার হাত থেকে পেন্সিল বক্সটা ঠুস করে ফ্লোরে পড়ে যায়। সবার চিল্লাচিল্লিতে সুপ্তির ঘুম না ভাঙলেও এবার তার ঘুমটা ভেঙে যায়। সে হক চুকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এখানে মানুষ কেন এত? আপনি কি করছেন এত রাতে রুহান স্যার? সুপ্তির কথাই রোহানের ইচ্ছে করছে দ্য স্টারি নাইট পেন্ডিং এর দেওয়ালটাই মিশে যেতে। তবে রাগে না লজ্জায় তার জানা নেই। রোহান শুধু নিষ্পাপ শিশুদের মতো তাকিয়ে আছে সুপ্তির দিকে। সুপ্তির বাবা বিরক্ত হয়ে তানুকে বললেন, এত বছর ধরে কাজ করেও তুই রুহানকে চিনতে পারলি না, ছেলেটাকে চোর চোর বলে গালি দিচ্ছিস। তানু মুখটা বিজ্ঞদের মতো করে বলল, মাইরি কইতেছি জজ সাহেব, তিনি এমনি লাফাইয়া নামছে, আমি তো মনে করছিলাম বুঝি কোনো চোর আয়া পড়ছে। সুপ্তির বাবা তানুর কথায় আরো বিরক্ত হলেন। তিনি মেয়েটাকে সহস্রবার সঠিক ভাষায় কথা বলতে বললেও মেয়েটা বলবে না। তিনি মেয়েটাকে সহস্রবার সঠিক ভাষায় কথা বলতে বললেও মেয়েটা বলবে না। এই মেয়ের জন্য তিনি অনেক জায়গায় অপমানিত হয়েছেন। তানুর থেকে তিনি মাইরি কথা শুনতে শুনতে একবার কোর্টে পর্যন্ত বলে ফেলেছিলেন। এরপর থেকে টানা 3 মাস তিনি তানুকে বাক্যকরণ শিখিয়েছিলেন, তবুও মেয়েটা ঠিকভাবে বলতে পারে না। তিনি রোহানের অপরও আজ বিরক্ত বোধ করছেন। ছেলেটার মাথা হয়তো সুপ্তির সাথে থেকে থেকে ড্যামেজ হয়ে গেছে, না হলে কেউ অনুমতি থাকা সত্ত্বেও কেন চুরি করে বাড়ি আসবে। সুপ্তির বাবা আর টানু চলে গেলে সুপ্তি ঠোঁট দুটো প্রসারিত করে বলল, আমি খুব খুশি হয়েছি রুহান স্যার, আপনি সত্যি সত্যি আমার জন্য এত পরিশ্রম করেছেন। আই এম রিয়েলি ইমপ্রেসড। এখন তোমারও উচিত আমাকে ইমপ্রেস করা, খুশি করা। কি করে করি বলুন তো? আপনি আমার জন্য কোনো উপহার আনেননি। চাইলে সেখান থেকে আপনাকে 50% দিতে পারি, কিন্তু আপনি তো কিছুই আনেননি। রোহান মিনমিন করে বলল, এনেছি তো, এক চিমটি ভালোবাসা, আর আমি 50 না পুরো ভাগই নিয়ে ছাড়বো। সুপ্তি ভুরু কোচকে বলল, আপনার কথা আমার কান পর্যন্ত আসছে না রুহান স্যার, একটু সামনে এগিয়ে আসুন তো। সুপ্তি বলতে না বলতে রোহান সুপ্তির পাশে এসে বিছানায় বসে পড়ে। সুপ্তি ঘাবড়ে গিয়ে বলল, আমি তো এতটা সামনে আসতে বলিনি রুহান স্যার। রোহান ফিসফিস করে বলল, আমি তোমার জন্য উপহার এনেছি সুপ্তি, তোমার টইটুম্বর ভালোবাসার জন্য একটা চুমো। সুপ্তি রোহানের কথায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার দিকে। রোহান এমন কিছু বলতে পারে তা তার ধারণার বাইরে। কি হলো সুপ্তি, তুমি 50% ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত তো? আমার ঘুম পাচ্ছে রুহান স্যার, আপনি যান তো এখান থেকে। রোহান মুচকি হেসে বলল, যাওয়ার জন্য এসেছি আমি, আগে এই পাওনাটা বুঝে নেই। প্রায় ভোর হতে চলো। সুপ্তির দু চোখে এখনো ঘুম ধরা দিচ্ছে না। চিনচিন করছে ব্যথার জায়গাটা, না পায় না তার ঠোঁটে। ঠোঁট দুটো ফুলে আছে, হয়তো ঘুম থেকে উঠে দেখবে ফুলে কলা গাছ হয়ে আছে। ছেলেটার নিশ্চয়ই ছোটবেলায় সবাইকে কামড়ে দেওয়ার অভ্যাস ছিল, তাই এখন সেই অভ্যাসটা বাদ দিতে পারেনি। বারবার নিজেকে আয়নায় দেখছে সুপ্তি। মিষ্টি কালারের শাড়িটাতে তাকে অস্বাভাবিক মিষ্টি লাগছে। ইচ্ছে করছে নিজের গাল দুটো নিজে টেনে দিতে। রোহান স্যার যখন দেখবেন তখন কি তারও ইচ্ছে হবে গাল টেনে দিয়ে বলতে, কোন রূপকথার রাজকন্যা তুমি, যার চোখে স্বপ্ন বুনেছি আমি। ভাবতেই গাল দুটো লজ্জে লাল হয়ে আসছে। আয়নায় আরো একবার তাকিয়ে আনমনে সুপ্তি ভাবলো সে এত সুন্দর কেন হলো। একটু খারাপ দেখতে হতো, তখন না হয় সেও দেখতো রোহান স্যার তাকে কেমন ভালোবাসে। সুপ্তি টিফিন বক্সে রোহানের প্রিয় ইলিশার চিংড়ি কচুর সালুন নিয়ে শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নেয়। প্রথমবারের মতো রোহানের জন্য খাবার নিয়ে যাচ্ছে সে। তার আগে সে হবু শ্বশুরের সাথে দেখা করতে যায়। লোকটা ঠিক তার বাবার মতো। এমন ভালো একজন মানুষের সাথে কেন যে থাকতে চায় না রোহান। বড্ড ভাবায় সুপ্তিকে ব্যাপারটা। রোহানের বাবা আজহার সাহেব সুপ্তির চোখের নিচ থেকে কাজল নিয়ে তার কানের পেছনে লাগিয়ে দিয়ে মুচকি হেসে বললেন, তোমার শাশুড়ি মা থাকলে হয়তো তাই করতো। সুপ্তি আকাশ ছোঁয়ার আনন্দ নিয়ে রোহানের কাছে যায়, কিন্তু সে রোহানের সাথে দেখা করতে গিয়ে যা দেখে তাতে তার মাথা হ্যাং হয়ে যায়। মেয়েটা রোহানের হাত ধরে অবলীলায় কথা বলে যাচ্ছে, আর রোহানকে দেখে সুপ্তির মোটো মনে হচ্ছে না সে এতে বিরক্ত। সুপ্তি রোহানের ডেস্কের কাছে গিয়ে বেশ শব্দ করে টিফিন বক্স রাখে। মেয়েটা হালকা ভয় পেয়ে রোহানের হাত ছেড়ে দেয়। রোহান বিরক্ত হয়ে বলল, এগুলো কি ধরনের অসভ্যতা সুপ্তি?
সুপ্তি হাত পা কাঁপছে, রাগে তার শরীর থেকে আগুন বের হচ্ছে। মানুষের বিশেষ ক্ষমতা থাকলে হয়তো সে দেখা যেত ধোঁয়া বের হচ্ছে তার শরীর থেকে, কিন্তু সেই ক্ষমতা না থাকে কেউ দেখতে পায়নি সুপ্তির রাগগুলো। রুহান কি জানে আজ সে তার জন্য কতটা সময় নিয়ে সেজে গুজে এসেছে, হাত পুড়িয়ে তার জন্য প্রিয় খাবারগুলো রান্না করেছে। জানলে হয়তো বলতো না এভাবে। সুপ্তির রাগে টিফিন বক্স ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে, দাঁত কটমট করেই বলল, আপনি বুঝি এই আপুর হাত ধরে সভ্যতা শিখেছেন? তাহলে শিখুন, ভালো করে শিখবেন, কিন্তু তা না হয় আমিও শিখবো। সুপ্তি হনহন করে চলে আসে সেখান থেকে। বাইরে আসতেই পেছন থেকে একজন ভাবি ভাবি বলে চেঁচিয়ে ওঠে। সুপ্তি পেছনে তাকিয়ে দেখলো হ্যাংলা পাতলা একটা লোক তাকে ডেকে ডেকে দৌড়ে আসছে। লোকটা এসে হাঁপিয়ে হাঁপিয়ে সুপ্তিকে বলল, আপনি সেনা যার জন্য রোহান স্যার সেদিন চুরি করে আপনাদের বাড়ি গিয়েছিল? সুপ্তি মুখটা কালো করে বলল, তাহলে এই মেয়েকে যার সাথে স্যার এতক্ষণ ধরে কথা বলছে, সবাই তো ভাবছে ওনার প্রেমিকা। কেউ আমার কথা বিশ্বাসই করছে না। সুপ্তির ভেতরটা হু হু করে উঠলো। লোকটা জ্ঞানী ভাব নিয়ে বলল, তাহলে এই মেয়েকে যার সাথে এতক্ষণ ধরে স্যার কথা বলছে, সবাই তো ভাবছে ওনার প্রেমিকা। কেউ আমার কথা বিশ্বাসই করছে না। নিজের প্রেমিকাকে আঁচলে বেঁধে রাখতে হয়, তা না হলে ফুট করে উড়ে যাই। কিন্তু আজকাল মেয়েদের আঁচলই দেখি না আমি, সব খালি পেট বের করে শাড়ি পরতে গিয়ে আঁচল খুলে পড়ে। আপনি কাল থেকে আমার কাছে শাড়ি পরার ট্রেনিং নেবেন, বুঝতে পেরেছেন? বলতে না বলতে ঠাস করে গালে একটা থাপ্পড় পড়ে। সুপ্তি হাত ব্যথা করছে লোকটাকে থাপ্পড় মেরে। সেখানে মিনিট দেরি না করে বেরিয়ে পড়ে সে। লোকটা সেখানেই ধপ করে বসে পড়ে। রুহান ততক্ষণে বুঝতে পারে সুপ্তি রেগে যাওয়ার কারণ। সে ধুম করে রিমির গালে একটা চর বসিয়ে দিয়ে বলে, বেয়াদব মেয়ে, হাত না ধরে কথা বলতে পারিস না তুই? জানিস ছেলেদের কত কষ্ট করতে হয় বউয়ের রাগ ভাঙাতে? কথাটা বলে রোহান দৌড়ে বাইরে চলে আসে। বাইরে সুপ্তির গাড়ি দেখতে পেয়ে বুঝতে পারে সুপ্তি হেঁটে হেঁটে যাচ্ছে। সেও তার জিপটা নিয়ে বেরিয়ে পড়ে। সুপ্তিকে এক প্রকারের জোর জবরদস্তি করেই রুহান গাড়িতে তুলে। সুপ্তি রেগে রুহানের হাতে কামড়ও বসিয়ে দেয়। তাতে রুহানের হাতে রক্ত জমে নীলচে হয়ে যায়, কিন্তু সুপ্তি যেতে পারেনি। রুহান বিরক্ত হয়ে বলল, নিজেকে রাক্ষসী প্রমাণ করার কি দরকার ছিল? আমি তো তা জানি। সুপ্তির এবার ভ্যাঁ ভ্যাঁ করে কান্না আসছে। সে কত সুন্দর করে সেজেছে, আর রুহান তাকে পরি না বলে রাক্ষসী বলতে পারলো। আবেগী কণ্ঠে সুপ্তি বলল, রুহান স্যার, আপনি দেখেছেন আমি আজ শাড়ি পরেছি? চোখ যখন আছে তখন তো নিশ্চয়ই দেখেছি। ব্যর্থ সুপ্তি শেষমেশ বলেই ফেল। বললেন না তো কেমন লাগছে আমাকে? রুহান গাড়ি থামিয়ে সুপ্তিকে আপাদমস্তক দেখে বলল, সাধারণ মানুষই তো লাগছে। দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো নাক, সরি একটা নাক, সব ঠিকঠাকই আছে। ভিন্ন প্রাণী মোটেও লাগছে না, বা অন্যরকম লাগার জন্য নতুন অঙ্গ গজায়নি। সুপ্তি কাদো কাদো চেহারা বানিয়ে বলল, আপনি খুব খারাপ রুহান স্যার, খুব খারাপ। থ্যাংক ইউ। সুপ্তি রাগ, বিরক্ত আর কান্না মিশ্রিত সুরে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? যাব না আমি আপনার সাথে। রেপ করতে নিয়ে যাচ্ছি না, খুনও করতে নিয়ে যাচ্ছি না। খুন তো আমি কবেই হয়ে গেছি রুহান স্যার, আর আপনি খুব বাজে একটা খুনি। যাব না আমি আপনার সাথে। সুপ্তি মনে মনে বলল। সুপ্তি নেমে যেতে চাইলে তার আঁচলের সাথে রুহান নিজের হাত আটকে দেয়। রুহান সুপ্তিকে নিয়ে বাড়ির রাস্তা ধরে। সুপ্তি মনে মনে ভেবে রেখেছে সে বাড়ি গিয়ে শপিং এ যাবে, আর সবচেয়ে ভালো হেয়ার অয়েল কিনে আনবে। আর যখন তার চুল খুব বড় হবে তখন সে তার চুল দিয়ে বেঁধে ফেলবে রুহানকে। চাইলে সুপ্তি রুহানকে আঁচলে বাঁধতে পারত, কিন্তু শাড়ি সে নিজেই সামলাতে পারে না। কিন্তু কি করে রুহানকে আঁচলে বাঁধবে, তাই সে এই পদক্ষেপ গ্রহণ করবে। 3 বছর রিলেশনের পর কোনো মেয়ে যদি বিয়ে করতে না চায়, তাহলে যে কারোরই ইচ্ছে করবে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে। কিন্তু রুহানের মোটেও থাপ্পড় মারতে ইচ্ছে করছে না। তার ইচ্ছে করছে সুপ্তিকে আছে দিয়ে 3 হাত মাটির নিচে পুঁতে দিতে। 3 বছর আগে সেই সুপ্তিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সুপ্তির প্রেম করার ইচ্ছা পূরণের জন্য সে 3টে বছর সুপ্তির প্রেম নামক অত্যাচার সহ্য করেছে। এখন যখন বিয়ে করতে বলা হয়েছে তখনও সে বিয়ে করবে না। বিয়ে না করার জন্য সুপ্তির কাছে যুক্তিও আছে, তবে রুহানের কাছে সুপ্তির দেওয়া যুক্তিগুলো ফালতু বই কিছু না। সুপ্তির বিয়ে না করার প্রথম কারণ রুহানের চাকরি। স্বভাবতই মেয়েরা চায় তাদের স্বামীর
খুব ভালো চাকরি থাকবে। রোহানের চাকরিটা নিঃসন্দেহে ভালো, তবে সুপ্তির কাছে এই চাকরিটাই অত্যন্ত জঘন্য। রোহানের কাজের জন্য সে সুপ্তিকে সময় দিতে পারবে না, যা সুপ্তি সহ্য করতে পারবে না। পরে দেখা যাবে রোহান যেমন তার বাবাকে ছেড়ে চলে এসেছে, তার বাবা তাকে সময় দিতে পারেনি বলে তেমনি সুপ্তিকেও চলে যেতে হবে। কিন্তু রোহানের পক্ষে চাকরি ছাড়া সম্ভব নয়। সে 3 বছরে তার কাজে অভাবনীয় ডেভেলপ করেছে। আর দ্বিতীয় কারণ হলো সুপ্তির শ্বশুর আর ননদ ছাড়া বিয়ে করবে না। সে যখন বিয়ের পর বাবার বাড়ি থেকে চলে যাবে তখন তার আরেকটা বাবা চাই, অর্থাৎ শ্বশুর বাবা, যেটা রোহান চাইলে সম্ভব। কিন্তু অসম্ভব হলো সুপ্তিকে ননদ দেওয়া। সুপ্তি জানে রোহানের পর নেই, তবুও তার ননদ চাই। বিয়ের পর সময় কাটানোর জন্য তার পার্টনার হিসাবে ননদ খুব ভালো কাজে আসবে। রোহানের মাথা ধরে গেছে সুপ্তিকে বোঝাতে গিয়ে। 1.5 ঘন্টা ধরে সে এক জায়গায় বসে একটা বিষয় সুপ্তিকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সুপ্তি তার কথায় কান দিচ্ছে না। কখনো ফোনে গেমস খেলছে তো কখনো কাজ গোলে শহরের বাইরেটা দেখছে। এনে রোহান 6 মগ কফি শেষ করেছে। শেষমেশ সে চুপ মেরে যায়, তার গলা দিয়ে আর আওয়াজ বের হচ্ছে না। নিজেকে বড় কোনো পলিটিশিয়ান লিডার মনে হচ্ছে। তাদের যেমন বক্তৃতা দিতে গিয়ে গলা ক্লান্ত হয়ে পড়ে, তারও এক অবস্থা। রোহানকে চুপ থাকতে দেখে সুপ্তি পড়ল। আপনার বলা নিশ্চয়ই শেষ, তাই না রোহান স্যার? তাহলে আমায় একবার ডাক্তারের কাছে যেতে হবে। কথা বলে বলে আমার কান খারাপ করে দিয়েছেন আপনি। রোহান দীর্ঘশ্বাস নিয়ে বলল, চলো পৌঁছে দেই তোমাকে। আর এটা হয়তো আমাদের শেষ দেখা। যেহেতু তুমি আমাকে বিয়ে করবে না, তো রিলেশন রেখে কি হবে বলো? রোহানের কথা শুনে সুপ্তি খানিকটা চুপ থেকে ধুম করে হেসে ওঠে। রোহান কিছুটা ঘাবড়ে যায়। সুপ্তির হাসির শব্দে আশপাশের মানুষগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, সেদিকে সুপ্তির খেয়াল নেই। সে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। রোহান ভুরু কুঁচকে তাকায় সুপ্তির দিকে। এভাবে হাসা কি বলল সে? সুপ্তির হাসি দেখে মনে হচ্ছে সে বিরাট কোনো জোকারের সাথে কথা বলছে বা তার জোকস শুনছে। সুপ্তি হাসি না থামিয়েই বলল, আচ্ছা রোহান স্যার, আমি বাড়ি যাব। আপনি শেষবারের মতো আমাকে বাড়ি পৌঁছে দিন তো। রোহান মুখটা ছোট করে বলল, চলো। হুমায়ুন স্যার বলেছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর পতাকা নাকি বাতাসে ওড়া মেয়েদের চুল। রোহানের কাছে কথাটা এতদিন হাস্যকর মনে হলো, আজ সে কথাটা উপলব্ধি করতে পারছে। সুপ্তিকে অমায়িক সুন্দর লাগছে আজ। ব্রেকআপের সময় প্রত্যেক মেয়েকেই অমায়িক লাগে, সেজন্য কি সুপ্তিকে এত সুন্দর লাগছে? সুপ্তি মিটমিট করে হাসছে, মাঝে মাঝে আবার হাসির অস্বাভাবিক শব্দও আসছে। হাসির শব্দটা রোহানের বুকে ধপধপ করে হাতুড়ি পেটাচ্ছে, কিন্তু হাতুড়ি মারার শব্দটা সুপ্তির কানে আসছে না। সে আপন মনে হেসেই চলেছে। সুপ্তি খুব ভালো করে জানে রোহান মরে গেলেও সুপ্তি ছাড়া অন্য কাউকে ভাবতে পারবে না। বেচারা সুপ্তিকে রাজি করানোর জন্য কত বড় মিথ্যাই না বলো। যখন 2-4 ঘন্টা কথা হবে না, তখনই দেখা যাবে ফোন করবে সরি বলার জন্য। ফোন করে না পেলে তৎক্ষণিক চলে আসবে বাড়িতে। সুপ্তি বাড়ি এসে দেখে তার বাবা সোফায় বসে খবরের কাগজ উল্টাচ্ছেন। টেবিলের চায়ের কাপে ভেজা বিস্কিট ভেঙে পড়ে আছে, যার মানে হলো তিনি সুপ্তির ফেরার অপেক্ষা করছিলেন। সুপ্তি আর মোড়া দিয়ে বলল, আমি কি একটু সময় পেতে পারি ফ্রেশ হওয়ার জন্য? অবশ্যই না। সুপ্তি সোফায় বসে চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দেয়, মুখ উল্টে বলল, ঠান্ডা চা? 1 কাপ গরম চা করে দাও তো বাবা। অনেকদিন হলো তোমার হাতে চা খাওয়া হয় না। তানু বাগানে পানি দিচ্ছে। সুপ্তির বাবার কথাই সুপ্তি বেশ বুঝতে পারছে তিনি খুব সিরিয়াস কিছু নিয়ে আলোচনা করবেন, হয়তো সুপ্তির বিরুদ্ধে, যার কারণে আগে থেকেই তিনি প্রস্তুতি নিচ্ছেন। সুপ্তি ঘাড়ে হাত দিয়ে দুপাশে মাথা নাড়িয়ে বলল, যা বলার একটু তাড়াতাড়ি বলো, ক্লান্ত লাগছে ভীষণ, ঘুমাতে চাচ্ছি আমি। সুপ্তির বাবা খবরের কাগজ টি টেবিলে রেখে গাম্ভীর্য নিয়ে বলেন, তুমি আর এ বাড়িতে থাকবে না শক্তি। সুপ্তি ভুরুকুচকে জিজ্ঞেস করে, কেন? তুমি কি নতুন করে বিয়ে করার স্বপ্ন দেখছো নাকি? আমাকে না তাড়িয়ে তাকে কি আনতে পারছো না? সুপ্তির বাবা হতভম্ব হয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে। মেয়েটার মুখে কিছুই আটকায় না। সুপ্তি নিয়ম মেনে স্বাভাবিক হয়ে বসে আছে। রোহানের চাকরির পর থেকে তাকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা উঠে পড়ে লেগে আছেন। সুপ্তির বাবা চায়ের কাপ নিয়ে চুমুক দেন। তিনি বুঝতে পারেননি চাটা আসলে ঠান্ডা ছিল। এক চুমুকে কাপ খালি করে তিনি বললেন, তোমাকে আমি সিরিয়াসলি বলছি, তুমি আর থাকতে পারবে না এখানে। শ্বশুর বাড়ি তোমায় নিশ্চয়ই।
কথা শেষ করার আগেই সুপ্তি দাঁড়িয়ে পড়ে। তার মুখ রাগে জ্বলছে। সুপার পাওয়ার চশমা থাকলে দেখা যেত আগুন কিভাবে দাউ দাউ করে জ্বলছে। সুপ্তি রেগে বলল, ঠিক আছে মিস্টার চৌধুরী, থাকবো না আমি আপনার বাড়ি, আজই চলে যাব। সুপ্তি হনহন করে তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর একটা হ্যান্ডব্যাগ নিয়ে নেমে এসে তার বাবার সামনে রাখে। ব্যাগ খুলে তার ভেতরের জিনিসপত্র বের করে। সেখানে একটা বার্থডে কার্ড আর কিছু প্রসাধনী থাকে। আর একটা প্যাকেট থেকে কিছু টাকা বের করে জোরে জোরে গুনতে থাকে। হিসেব করে দেখে মোট ৬,৫৮০ টাকা। টাকাগুলো ব্যাগে রেখে দিয়ে বলল, আপনার দেওয়া কোনো জিনিসই আমি নিইনি, কসমেটিক্সগুলো বন্ধুদের থেকে পাওয়া গিফট। আর এই পর্যন্ত যতগুলো সরকারি বই পেয়েছি তা বিক্রির টাকাগুলো সাথে যাচ্ছে শুধু। সুপ্তি ভাঙতি টাকাগুলো অর্থাৎ ৫৮০ টাকা তার বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, যে কাপড়গুলো গায়ে আছে তাও তার দাম পরিশোধ করে দিয়ে যাচ্ছি, নিন ধরুন। সুপ্তির বাবা টাকাগুলো নিয়ে মুখের হাসি রেখা টেনে বলল, আলহামদুলিল্লাহ, অন্তত কিছু টাকা তো পেতাম। সুপ্তি ঠোঁট ফুলিয়ে ব্যাগ হাতে নিয়ে চলে যায় বাড়ি থেকে। রাস্তায় বেরিয়ে নিজেকে সন্ন্যাসিনী লাগছে। তারা যেমন এক বস্তে বাড়ি থেকে বের হয়, সেও কেমন এক বস্তে বের হয়েছে। তো এখন কোনো বাবার মাজারে যাবে, সেখানে সেটেল হবে। সুপ্তির বাবার মাথায় আকাশ ভেঙে পড়লো যখন তিনি জানতে পারলেন সুপ্তি রুহানের কাছে যায়নি। অস্থির হয়ে তিনি সারা বাড়ি পায়চারি করছেন, বারবার উকি দিয়ে দেখছেন এই বুঝি মেয়েটা এলো। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলে তিনি হাত পা ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। রুহান সুপ্তির জানা শোনা সব জায়গায় খোঁজ নিয়েছে, কোথাও পাওয়া যায়নি তাকে। সুপ্তির বাবা একটু পরপর নাক টানছেন আর রুহানের দিকে তাকাচ্ছেন। ছেলেটার এক পায়ের প্যান্ট হাঁটুর নিচে, আরেক পায়ের প্যান্ট গোড়ালির উপর। সেও রীতিমতো দাঁতের নখ কাটছে আর পায়চারি করছে। উস্কো চুলে তাকে এখন পাগল মনে হচ্ছে সুপ্তির বাবার কাছে। ওনার ইচ্ছে করছে ফোন নিয়ে একটা ছবি তুলে রাখতে, পরে সুপ্তিকেই দেখিয়ে খুব করে হাসা যেত। কিন্তু ওনার শরীরটা উঠতে চাইছে না। ক্লান্ত হয়ে একসময় ওনার চোখ দুটো বুজে আসে। রোহন আবারও তার গাড়ি নিয়ে ছুটে চলে সুপ্তির খোঁজে। তার একবার বাথরুমে যাওয়ার দরকার ছিল, কিন্তু সময় নেই তার হাতে। তাকে যে সুপ্তিকে খুঁজে বের করতে হবে। সুপ্তির কিছু হলে সে নিজেই মরে যাবে। সে জানালার বাইরে তাকাতে পারছে না, হু হু করে কান্না আসছে। কতটা রাত পেরিয়ে গেছে। সুপ্তি ক্লান্ত হয়ে রাস্তার পাশে বেঞ্চিতে বসে পড়ে। তার বড্ড কান্না পাচ্ছে। না, বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য নয়, রুহানের কথা মনে পড়ার জন্যও নয়। তার কান্না পাচ্ছে তার ব্যক্তিগত সম্পদগুলোর জন্য, আলমারি ভরা জামা কাপড়গুলোর জন্য, জন্মদিনে বাবার দেওয়া দামি পারফিউমগুলোর জন্য, বিশেষ মানুষের দেওয়া ঘড়িটার জন্য, তার সাজানো গোছানো ঘরটার জন্য। তার চোখের অশ্রুগুলো বাঁধ ভেঙে গড়িয়ে পড়তে চাইছে, কিন্তু তার অশ্রু ঝরার আগেই সে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পায়। সামনে তাকিয়ে দেখে মেয়েটা হিংস্র চোখে তাকিয়ে আছে তার দিকে। মেঘের গর্জনে মেয়েটা বলল, এই যে মহারানী, এটা আমার জায়গা, ভালো করে যদি নিজের রাস্তা ধরেন। রাস্তা কখনো নিজের হয় না, হয় সরকারের নয়তো সৃষ্টিকর্তার। মেয়েটা ভুরকুচকে তাকায় সুপ্তির দিকে। তার চোখে প্রশ্ন, আতঙ্ক আর ক্ষোভ প্রকাশ পাচ্ছে। মেয়েটাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সুপ্তি দুঃখী সুরে পড়ল, তোমাকেও কি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? মেয়েটা দীর্ঘশ্বাস নিয়ে বেঞ্চের অপর পাশে বসে। হাতের ব্যাগ থেকে একটা আয়না বের করে নিজেকে দেখতে দেখতে বলল, করেই তো দিয়েছি। সৎ মায়ের সংসারে কখনো অবাকিতে জায়গা হয় না। আমার নাম সুপ্তি। মেয়েটা মুখ কুচকে বলল, নাম জিজ্ঞেস করিনি আমি। কেউ নাম বললে নিজের নামও তাকে বলতে হয়, এটা ভদ্রতা। আমি নাম বললাম কখন? বললেই তো অভাগী। আসলেই তো অভাগী আমার নাম। তো তুমি কি রাস্তায় রাস্তায় ঘুরো? আমিও ঘুরবো। রাতে কি এখানেই শুয়ে পড়ো? আমাকে ভাগ দিও তো, একটুতেই হবে। দুজনে মিলে গল্প করব আর আকাশের তারা গুনবো। তারপর কখন যে ঘুমিয়ে পড়বো কারোরই খেয়াল থাকবে না। মজা হবে না? মুচকি হেসে বলল। মেয়েটা চোখ দুটো ছোট ছোট করে তাকায় সুপ্তির দিকে। তার কাছে সুপ্তিকে দেখে ভালোই মনে হচ্ছে, তাহলে পাগলের মতো বিলাপ কেন করছে সে বুঝতে পারছে না। ভদ্রঘরের মেয়ে বলে কি মজা করছে তার সাথে, তাও বুঝতে পারছে না সে। সুপ্তি মেয়েটাকে মুগ্ধ হয়ে দেখছে। মেয়েটার বয়স হয়তো 18 থেকে 19 হবে। এখন তো তার কলেজ টপ হয়ে প্রাইজ এনে সবাইকে খুশি করার কথা, কাস্টমারদের নয়।
রোজ রাতে বেলকুনিতে দাঁড়িয়ে চাঁদ মামার সাথে গল্প করার কথা, রাস্তার পাশে বেঞ্চিতে বসে নয়। সুপ্তি মেয়েটার দিকে তাকিয়ে মুখে হাসি রেখে টেনে বলল, আচ্ছা তোমার নাম কি? ফুলটুসি। এমন কারো নাম হয় নাকি? মেয়েটা মাথা নাড়ে। সুপ্তি ভুরু নাচিয়ে বলল, তাহলে? বাবার দেওয়া নাম পাপিয়া, নিজের বানানো নাম ফুলটুসি। ফুলটুসি? তুমি কখনো স্কুলে গিয়েছো? কথাটা শুনে পাপিয়ার মুখটা গম্ভীর হয়ে যায়, চোখ দুটো ছলছল করছে। ছলো চোখে তাকে বড্ড মায়াবী লাগছে সুপ্তির কাছে। সুপ্তি একটু বেশি উৎসাহ নিয়ে বলল, বলো না তোমার জীবনের গল্পটা। কেউ আমাদের গল্প শুনতে চায় না, আমরা অন্য পৃথিবীর মানুষ। তুমি কেন শুনতে চাইছো? তার মানে তুমি পড়াশোনা পছন্দ করো না, তাই না? মোটেও না। আমি যখন স্কুলে পড়তাম সবার আগে ছিলাম ক্লাসে। বাবা রোজ স্কুল থেকে আসলে আমার পড়া নিত। এতটুকু বলে পাপিয়া থেমে যায়, ঠোঁট কামড়ে ধরে। কিছুটা সময় নিয়ে আবার বলতে শুরু করলো, এখনো হয়তো বাবা পরে জিজ্ঞেস করে নতুন মায়ের ছেলে মেয়ের থেকে। বলে পাপিয়া চোখের পানি মুছে ওড়না দিয়ে হালকা করে মুখটা মুছে নেয়। স্বাভাবিক হয়ে সুপ্তিকে বলে, তোমাকে মনে হয়েছে ভালো ঘরের, এখানে কেন? পাপিয়া ভুরু কুচকে তাকায় সুপ্তির দিকে। কথাটা তার ব্রেন ক্যাচ করতে পারেনি। সুপ্তির বাবার ঘুম ভাঙে লাঠির আঘাতে। চোখ খুলে দেখেন সুপ্তির দাদি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। শক্তি থাকলে হয়তো বিশাল বড় দা নিয়ে দাঁড়িয়ে থাকতেন, অথবা বৈদ্যুতিক খুঁটি। খুঁটির কথা মাথায় আসতেই ওনার মাথায় খট করে একটা শব্দ হয়। সুপ্তির দাদি ওনার মাথায় হাতের লাঠি দিয়ে ধুম করে একটা বাড়ি দিয়ে বললেন, হতচ্ছাড়া, তুই এখনো বাড়ি পইয়া আসস, বাইর হইয়া যা, মাইয়াটারে না লইয়া বাড়ি আসবি না। সুপ্তির বাবা লাঠির আঘাতে দৌড়ে বেরিয়ে আসে। বাইরে যেতে না যেতেই সুপ্তির দাদি ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে চলে যান। সুপ্তির বাবার গায়ে একটা কালো গেঞ্জি পরে তিনি রাস্তায় বসে থাকলে ওনার প্রেস্টিজ বানচাল হয়ে যাবে। তাই তিনি দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাকছেন আর নাক টেনে টেনে কাঁদছেন। এই মুহূর্তে সবচাইতে অসহায় মনে হচ্ছে নিজেকে। একদিকে মেয়ের লাপাত্তা, অন্যদিকে নিজের সম্মান। নিজেকে এখন আলাদিন ভাবতে ইচ্ছে করছে। আলাদিনের মতো ওনার কাছে জাদুর প্রদীপ থাকার আকাঙ্ক্ষা ওনার মনে। দত্তের কাছে সুপ্তি আর কাপড় চাওয়ার প্রার্থনা করতে ইচ্ছে করছে। রুহান একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সুপ্তির দিকে, আর সুপ্তি আপন মনে কফির মগে চুমুক দিয়ে যাচ্ছে। রুহান সুপ্তিকে সব জায়গায় খুঁজে যখন পায়নি, তখন তার বাড়ির কথা মাথায় আসে। তার বাবার প্রতি রাগ অভিমান ভুলে সে বাড়ি যায়, আর গিয়ে দেখে কোথা থেকে এক মেয়ে ধরে নিয়ে এসেছে। মেয়েটার ঠিকানাটাও জানেনি সুপ্তি, তবুও মেয়েটাকে থাকতে দিচ্ছে। আবার তাকে নাকি কলেজে ভর্তি করিয়ে দিতে হবে। রাগে মাথা ফেটে যাচ্ছে রুহানের, কিন্তু সে রাগ দমন করেই বলল, দেখো সুপ্তি, তোমার জন্য আমি আমার পুরনো আবেগগুলো মাটি চাপা দিয়েছি। বাবা কখনোই আমাকে আর মাকে সময় দিত না, সব সময় ওনার কাজ নিয়েছিল। মা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়। সেই থেকে বাবাকে ছেড়ে চলে এসেছি আমি। কিন্তু তোমার জন্য আমি তাকেও মেনে নিচ্ছি। কিন্তু একটা অজানা মেয়ে। একটা গল্প করার সাথীর জন্য প্রকৃতি আমাকে এখানে এনেছে। অজানা না, ওকে জানি আমি। ওর নাম পাপিয়া, ভালোবাসার নাম ফুলটুসি। তবে এই নামে শুধু আমি ডাকবো, আপনি আবার ডাকতে যাবেন না রুহান স্যার। রুহান খানিকটা রেগে ঝাঁঝালো গলায় বলল, কোথা থেকে এক উটকো মেয়েকে ধরে এনেছো, যার ঠিকানা পরিচয় কিছুই বলতে পারছো না, আবার তাকে বলছো বাড়িতে জায়গা দেওয়ার জন্য? ওই মেয়েরও জায়গা নেই, আর তোমারও জায়গা নেই। রোহান কথাটা বলতেই সুপ্তি ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দেয়। রেস্টুরেন্টের আশেপাশের লোকগুলো রোহানের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। সুপ্তির চোখে পানি না থাকলেও সে নাক টানছে আর বলছে, চলে যাব, সত্যি সত্যিই চলে যাব আমি, আর কখনোই ফিরবো না। আপনাদের শান্তি দিয়ে দেব, কর্পূরের মতন হাওয়া হয়ে যাব একদিন। রোহান কথাটা বলে কতটা বিপদে পড়েছে তা হারে হারে বুঝতে পারছে সে। সুপ্তিকে না থামালে তাকে বেশ অপদস্থ হতে হবে। অগত্যা তাকে কথা দিতে হলো পাপিয়াকে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার। সুপ্তি খুশি মনে বাড়ি ফিরে, তবে পাপিয়াকে সে রুহানের বাড়ি পাঠিয়ে দেয়, আর তাকে স্ট্রিক্টলি বলে দেয় যেন পাপিয়ার যত্নে কোনো ত্রুটি না হয়। সুপ্তি বাড়ি ফিরতে না ফিরতেই তার বাবা তার হাতে বিশাল বড় এক লিস্ট ধরিয়ে দিয়ে বলেন, তোমার সব বন্ধুদের নাম লিখে ফেলেছি। মোট 125 জন হয়েছে।
দেখো আর কারো বাকি পড়েছে কিনা। সুপ্তি বিরক্ত হয়ে বলল, ওরা কেউ ফকির নয় বাবা, এত লোক দাওয়াত দেওয়ার দরকার নেই, শুধু শুধু টাকা অপচয়। বিয়ের পর বাচ্চা কাচ্চা হবে, ওদের জন্য কিছু বাঁচিয়ে রাখতে হবে না? তাই বলে বন্ধুদের জানাবে না? দরকার নেই বাবা, আসবে তো আসবেই, এমন ভাবে আসবে দেখে মনে হবে বিয়েটা ওদেরই। তখন দেখা যাবে আমার বিয়ে করার মুডই চলে যাবে। সুপ্তির বাবা নিরস কণ্ঠে বললেন, সত্যি বলবো না ওদের। না, একদমই না, কাউকে বলার দরকার নেই। গুনে বেছে 20 জন অতিথি থাকবে বিয়েতে। আমার তো ইচ্ছেই ছিল কাউকে না জানানোর। কোনো এক বিকেলে উনি ফোন করে ঠুস করে বলবেন, সুপ্তি চলো বিয়ে করে ফেলি। তখন আমি নাচতে নাচতে তাকে বিয়ে করতে চলে যেতাম। পরদিন তোমাকে নাতনির সংবাদ দেওয়ার জন্য মিষ্টি নিয়ে আসতাম। সুপ্তির কথায় তার বাবা দুইটা সুপ্তিকে দেখতে পাচ্ছেন। সুপ্তির 4 চোখ আর 2টা নাক, সবকিছু দ্বিগুণ দেখতে পাচ্ছেন তিনি। মনে হচ্ছে উনি এখন বেহুশ হয়ে যাবেন। সুপ্তি ওনাকে সেই সুযোগটা দিয়ে বলল, আমার তো তোমাকেও জানানোর ইচ্ছে নেই বাবা, কিছু মনে করো না যদি ফিক্স ডেটের আগেই বিয়ে করে ফেলি। তুই কাউকে না জানিয়ে বিয়ে করার ইচ্ছে থাকলেও তার ইচ্ছে পূরণ হয়নি। বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় বিয়ের। তার বন্ধুরাও মোটামুটি নিজেদের বিয়ের ব্যবস্থা করে ফেলে। বেশ আনন্দেই কাটে বিয়ের দিনটা। তবে সুপ্তির অবস্থা বেগতিক। যে রুমে তাকে বসানো হয়েছে সেই রুমে বিভিন্ন ফুলের গন্ধে তার ভালো লাগার বদলে ভীষণ বিরক্ত লাগছে। নিজেকে যথেষ্ট দুর্বল মনে হচ্ছে তার। ঘুমোতে পারলে ভালো হতো। সে ভারী শাড়িটা খুলতে পারছে না, খুলতে গেলেই এখানে ওখানে পিনে কুতো লাগছে। অতিরিক্ত বিরক্ত লাগছে তার। এর জন্য সে এভাবে বিয়ে করতে চায়নি। ফুলটুসিকেও ডাকতে পারছে না, তার উপর আজ বেশ ধকল গেছে। এখনো পর্যন্ত সে ফুলটুসির মুখ থেকে ভাবি ডাক শুনতে পায়নি। রুহান রীতিমতো ঘামছে, রুমের সামনে পায়চারি করছে। ভেতরে ঢুকার সাহস অর্জন করতে পারেনি সে। বুক ধুকপুক করছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে আকাশে উড়ে যাবে। ফুলটুসি চতুর্থবারের মতো পানির গ্লাস নিয়ে হাজির হয়। তার এবার বিরক্ত লাগছে। রুহান বেশ বুঝতে পারছে পাপিয়ার বিরক্তির কারণ। তার বন্ধুদের মজা হজম করার মতো ধৈর্য তার ছিল না, তবে আছে, সহ্য করেছে। সহ্যের বাঁধ ভাঙলে সে দরজা খুলে ভিতরে যায়, কিন্তু সে ভেতরে ঢুকে হকচকিয়ে ওঠে। তার বিছানা খালি কেন? সুপ্তি কোথায়? সে শুনে এসেছে বাসে বউরা লম্বা ঘোমটা টেনে বিছানায় বসে থাকে। সুপ্তি কোথায় বসেছে? বিছানায় নেই কেন? কোথায় বসেছে সে? রোহানের গলাটা শুকিয়ে আসছে। আর এক গ্লাস পানি খেতে পারলে ভালো হতো, কিন্তু পাপিয়াকে ডাকার জন্য তার গলা দিয়ে আওয়াজ আসছে না। গলাটি কি বসে গেছে নাকি তার ঠোঁট দুটো নড়ছে না, বুঝতে পারলো না রুহান। সুপ্তি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো রুহান ফ্লোরে গালে হাত দিয়ে বসে আছে। সুপ্তিকে দেখে রুহান দ্রুত দাঁড়িয়ে যায়। নিজেকে পৃথিবীর সবচেয়ে বোকা মনে হচ্ছে রুহানের। যেহেতু রুমে নেই, তাহলে নিশ্চয়ই ওয়াশরুমে ছিল, আর সে না খুঁজেই হাল ছেড়ে দিল। সুপ্তি ভুরু কুচকে রুহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বিছানা ভালো লাগছে না? ফ্লোরে বসে আছেন কেন? রুহানের কাছে সুপ্তিকে আজ বড্ড রহস্যময় মনে হচ্ছে, আর নিজেকে মনে হচ্ছে বড্ড বোকা। স্কুট হাসুন বলেছিলেন, প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে আর বুদ্ধিমান বোকা হয়ে যায়। তার জীবনে আজ এই উক্তির প্রয়োগ হচ্ছে। সুপ্তি নিঃসন্দেহে ভীষণ বোকা মেয়ে ছিল। রুহানের দিব্যি মনে আছে, সে যখন সুপ্তিকে প্রথম পড়াতে যায় সে সুপ্তিকে প্রশ্ন করেছিল, বলো তো মাছ কোথায় থাকে? সুপ্তি বেশ খানিকটা সময় ভেবে উত্তর দেয়, ডিপ ফ্রিজে। আপনার কি খেতে ইচ্ছে করছে? নিশ্চয়ই করছে। টিউটরদের তো টিফিন দিতে হয়, আপনাকে কিছুই দেওয়া হয়নি। আই এম সরি। কাল থেকে আপনাকে রোজ মাছ ভাজি দেওয়া হবে, কোনো টেনশন নিয়েন না। তখন থেকেই রুহান সুপ্তির প্রোফাইল বুঝে গিয়েছিল। রুহানের মাছ ভাজি খাওয়ার ভাবনা সুপ্তির কথাই উড়ে যায়। সুপ্তির রাগী কণ্ঠে বলে, চিন্তা করার হলে হিমালয়ে চলে যান, ঘরে বসে না। রুহান রীতিমতো ভরকে গেছে। সুপ্তি নিশ্চিত বুদ্ধিমতী হয়ে গেছে। সে মিথ্যা বলে সুপ্তি ধরে ফেলতে পারে। বুদ্ধিমতী মেয়ে আর স্ত্রীর সাথে কথা যে কেউ বলতে পারে না। আর রুহানের এমনিতেও মিথ্যা বলার অভ্যাসটা নেই, তাই সে আমতা আমতা করে বলল, আসলে আমি এসে তোমাকে পাইনি তো, তাই চিন্তিত ছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো খাটের নিচে থাকতে পারো। চেক করতে গিয়ে পড়ে যাই, ওঠার আগেই তুমি চলে এসেছো। মানে আমি আপনার সাথে হাইড অ্যান্ড সিক খেলছিলাম নাকি? না, তবুও খুঁজেছিলাম। যদি না পাই তাহলে ধরে নিতাম তুমি পালিয়েছো।
কিন্তু তুমি এর আগেই চলে এসেছো। পালাইনি, তবে পালাতে পারি। রুহানের চোখ দুটো ধপ করে জ্বলে উঠলো। পালাবে মানে? এত পরিশ্রম করে বিয়ে করেছে আর মেয়ে বলছে পালাবে? তা সে হতে দেবে নাকি? ঠ্যাং ভেঙে কোলে বসিয়ে রাখবে। সাহস কত মেয়ের! তবে রুহানের সাহস সুপ্তির কথাই ঠুস করে ফল করলো। সুপ্তি বলল, আমার জন্য গিফট এনেছেন? বাসরে তো বর বউকে গিফট দেয়, আপনি দিবেন না? রুহানের মাথায় কথাটা ভুলেও আসেনি। সে এতটাই ঘাবড়ে ছিল, এসব চিন্তা তার কল্পনাই ছিল না। রুহানকে চুপ থাকতে দেখে সুপ্তি বলল, ঠিক আছে, ব্যাপার না। আমি কিন্তু আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি। রুহান উৎসুক হয়ে জিজ্ঞেস করে, কি গিফট? ওখানে টেবিলে রাখা আছে, নিজে গিয়ে দেখে নিন। রুহান এক প্রকার নাচতে নাচতে টেবিলের কাছে যায়। আলাদা সে প্রায় 8খানা যখন টেবিলের উপর একটা চিরকুট দেখতে পায়। শক্তি নিশ্চয়ই রুহানের চিঠির উত্তর লিখেছে। তার আলাদি মুখখানা ফ্যাকাশে হয়ে যায় চিরকুটের উপর ডিভোর্স লেটার লেখা দেখে। সুপ্তির বাবা সুপ্তির সব জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলেছেন। বাড়ির সামনে বিশাল বিশাল 3টা ট্রাক এসে দাঁড়িয়েছে। তানু জিনিসপত্রগুলো ট্রাকে তুলছে। তার কাজে 4জন সার্ভিস কর্মী সাহায্য করছে। তিনি সুপ্তির কোনো জিনিসই বাড়িতে রাখতে চান না। যেখানে ওনার মেয়ে নেই সেখানে তার জিনিসপত্র কেন থাকবে? কত করে সুপ্তিকে বলো এ বাড়িতে থাকার জন্য, কিন্তু সে দেই দেই করে শ্বশুর বাড়ি চলে গেল। আর যখন তিনি যেতে চাইলেন তখন শটান বলে দিল, খবরদার বাবা, তুমি একদম যাবে না। অন্তত 15 দিন তুমি ওইদিকে তাকাবেও না। লোকে যেন না বলে মেয়ের সাথে সাথে মেয়ের বাবাও চলে এসেছে। কেমন বেহায়া বাপ মেয়ে! মেয়েটা বিয়ের সাথে সাথে স্বার্থপর হয়ে গেছে। সাধারণত ছেলেরা বউ পেয়ে বাবা মাকে দূরে ঠেলে দেয়। তিনি এমন ঘটনা বহুবার দেখেছেন। ওনার জীবনে ব্যতিক্রম ঘটনা ঘটেছে। মেয়েটা যার সময় একবার জড়িয়ে ধরে 2 ফোঁটা চোখের পানি পর্যন্ত ঝরানি। কত স্বার্থপর হলে মেয়েটা এমন করতে পারলো? ওনার শুক্রাণু এমন হবে উনি কল্পনাও করেনি। উনি সুপ্তির টেডিগুলোর দিকে তাকিয়ে একটা টেডি হাতে নেন, তারপর উচ্চ স্বরে বলেন, ওকে গিয়ে বলে দিও আমি এবার সত্যি সত্যি বিয়ে করব। যখন আরেকটা মেয়ে হবে তখন তাকে বিয়ে দিয়ে এ বাড়িতেই রেখে দেব। আমার ঘরেই তার জামাই আর সে সুখে শান্তিতে থাকবে। কথাটা বলে উনি ঠাস করে ফেলে দিলেন মিকি মাউসটাকে। কিন্তু আশ্চর্য ঘটনা, মিকিটা উঠে এসে ওনাকে মারতে শুরু করলো আর বলতে লাগলো, বিয়াত্তা মাইয়ার বাপ হওয়া সত্ত্বেও তুই বিয়া করার চিন্তা করস? হারামজাদা, বাড়িতে গিয়া বাইর হ। সুপ্তির বাবা ভালো করে তাকিয়ে দেখেন মিকিটা ওনাকে মারলো। মিকিকে পরিচালনা করছে ওনার মা, বাগের স্টেডি দিয়ে মারছে। যদি হাতে লাঠি থাকতো তাহলে হয়তো দেখা যেত প্যান্ট ভিজে যেত ওনার ছেলেবেলার মতো। চিরকুটের লেখার উপর বেশ বড় করে নীল কালিতে লেখা ডিভোর্স লেটার। রোহান চিরকুটের নিচ থেকে প্যাকেট খুলে দেখে সেটা খালি। রাগে রোহানের রক্ত মাথায় উঠে গেছে। ইচ্ছে করছে সুপ্তিকে গলা ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতে। তা না হলে সুপ্তির সামনে থাকলে সে তাকে মেরেই ফেলবে। রাগে গজগজ করতে করতে সে সুপ্তির দিকে তাকায়। সুপ্তি বেশ স্বাভাবিক দৃষ্টিতেই তাকিয়ে আছে রোহানের দিকে। রোহানের মনে হচ্ছে সুপ্তির চোখ দুটো উঠিয়ে আনতে পারলে ভালো হতো। কত বড় বেয়াদব মেয়ে! সে রেগে মেঘের গর্জন দিয়ে বলল, এগুলো কি ধরনের ফাজলামো সুপ্তি? আপনি কিন্তু আমায় ফাজিল বলছেন। ফাজিলের মানে জানেন? এর মানে হলো অতিরিক্ত জ্ঞানী। আর আমি কিন্তু মস্কারি করছি না আপনার সাথে, আমি সত্যিই বলছি। যদি আপনি চাকরি না ছাড়েন তাহলে হয়তো আমাকে ডিভোর্স দিতে হবে আপনার। চাকরি ছাড়লে খাবো কি? তোমায় খাওয়াবো কি? কেন? রিক্সা চালাবেন, চিন্তা করবেন না, আমি রিক্সা কিনে দেব। তারপর রোজ চন্দ্রিমার রাতে আমি আর আপনি রিক্সায় করে শহর ঘুরবো, দুজনে মুঠো ভরে জ্যোৎস্না কুড়াবো। আহা, ভাবলেই মনটা ফুরফুর করছে। রোহান স্তব্ধ হয়ে সুপ্তির কথা শুনছে। সে কথা বলার জন্য ভাষা হারিয়ে ফেলেছে। সুপ্তি হেলে দুলে বিছানায় গিয়ে পা তুলে বসে, মুখটা ছোট করে বলে, রুহান স্যার, আমার ভীষণ খিদে পেয়েছে, একটু খাবারের ব্যবস্থা করবেন দয়া করে। রোহান সেখানে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, নড়তে ভুলে গেছে সে। সুপ্তি অনুনয় করেই বলল, প্লিজ রুহান স্যার। সেদিন বাবা নাকি আমার কথায় 2টা সুপ্তিকে দেখেছিল, আর আজ আমি 4টা রুহান স্যার দেখতে পাচ্ছি। কথাটা বলতে বলতেই সুপ্তি বিছানায় পড়ে যায়। সুপ্তির পড়ার শব্দ রুহানের বুকে ঠাস করে তবলা বাজায়। দৌড়ে সুপ্তির কাছে যায়। সুপ্তি সুপ্তি বলে ডেকে ওঠে। ঘাবড়ে যায় রুহান। সুপ্তি উঠছে না কেন? বেহুশ হয়ে যায়নি তো? নাকি বেহুশ হওয়ার সাথে
নাকি বেহুশ হওয়ার ভান করছে। রুহান সুপ্তির মুখে পানি দেওয়ার জন্য পানির গ্লাস খুঁজে, কিন্তু গ্লাসে পানির বদলে জুস পায় সে। জুস হাতে দাঁড়িয়ে রুহান চিন্তা করছে কি করবে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সে জুসটা তৃপ্তির মুখে ঢেলে দেয়, কিন্তু তৃপ্তি রেসপন্স করেনি। সে সুপ্তির মুখের সামনে উপর হয়ে বলল, সুপ্তি, তুমি কি সত্যি বেহুশ হয়ে গেছো? আমি শুনেছি কেউ বেহুশ হলে নাকি সে খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়, কিন্তু তুমি তো খুব স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছ। কথাটা বলে রুহান কিছুটা সময় পর মুচকি হাসে, সুপ্তির পাশে শুয়ে পড়ে, দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমার বিয়ে করা বউয়ের উপর শুধু আমার অধিকার, সেখানে কোনো পিঁপড়ের ছোঁয়াও লাগতে দেব না। কিন্তু তোমার মুখের উপর থেকে মিষ্টি জুস না সরালে সেখানে পিঁপড়ে ঠিকই চলে আসবে, তারপর তারা কামড়ে দিতেও পারে, কিন্তু আমি বেঁচে থাকতে তারা কেন কামড়াবে বলো? তবে আমার মনে হচ্ছে তুমি পিঁপড়ের কামড় খেতে চাও। অ্যাজ ইউর উইশ, সুপ্তি। সেদিন সুপ্তির মুখের জুস পিঁপড়ে খেয়েছিল, তবে পিঁপড়েটা ভীষণ বড় ছিল, মানুষের মতো দেখতে একটা পিঁপড়ে। পরবর্তীতে সুপ্তির কোনো ইচ্ছেই পূরণ হয়নি। রুহানের সাথে রিকশায় করে জ্যোৎস্না কুড়ানোও হয়নি। রুহান চাকরিটা ছাড়েনি, বরং সে ডেভেলপ করে। সুপ্তির বাবা 3 বছরে প্রায় 2 বছরই সুপ্তির শ্বশুরবাড়ি কাটায়, যার শাস্তি স্বরূপ তিনি প্রতি 3 মাসে রুহানের ছুটির ব্যবস্থা করে তাদের ঘুরতে পাঠাতে হয়। সুপ্তিকে কেউ ভাবিও বলে না। বছরখানিক পরেই ফুলটসির বিয়ে হয়ে যায়। বড় লন্ডনে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। পাপিয়াকে নিয়ে সেখানে চলে যায়। সুপ্তির কোমর পর্যন্ত লম্বা চুলের জন্য তাকে আফসোস করতে হয়। রুহান চুল টেনে বলে, ইউর উইশ। ও বিনুনিওয়ালি, কি নামে ডাকবো তোমায়? কেশবতী নাকি নাক টানুনি? তবে পূর্ণ চাঁদের রাতগুলোতেই সুপ্তি ছাদেই কাটিয়ে দেয়, তার সাথে অন্তরালের মানুষটা। কখনো কখনো সে সশরীরে উপস্থিত থাকে না, তবে তার অন্তরালে ঠিকই থেকে যায়। তখন সুপ্তি নাক টেনে কাঁদলে রুহান স্ট্রিক্টলি বলে দেয়, খবরদার সুপ্তি, কাঁদবে না। তোমার নাকের পানিতে ছাদ নোংরা হচ্ছে, নাক টানুনি কন্যা। তখন সুপ্তি অভিমানে সুরে বলে, আপনি খুব বাজে রুহান স্যার, আপনার সাথে আমার আড়ি। আমি কেঁদে কেঁদে শুধু ছাদে ভাসিয়ে ফেলবো না, আপনার কাপড়ও নোংরা করব। একবার আপনি আসুন, তারপর দেখবেন আমি কি করি। আর যখন মানুষটা সশরীরে উপস্থিত থাকে তখন তার কাঁধে মাথা রাখে জ্যোৎস্না বিলাস করে। তখন রুহান নিজের সাথে সুপ্তিকে জড়িয়ে ধরে আর বলে, জ্যোৎস্না কুরানি বুড়িটা কি আমায় সারা জীবন আমায় স্যার বলেই কাটিয়ে দিবে? সার বলবো, চলবে? সুপ্তি কথাটা বলেই খিলখিলিয়ে হেসে ওঠে, আর রুহান সেই অমায়িক হাসির দিকে তাকিয়ে থাকে অপলক, আর তাকিয়ে থাকে নিস্তব্ধ পৃথিবীটা। তাকিয়ে তাদের জ্যোৎস্না বিলাস দেখে। চারটা নিজেকে গর্বিত মনে করে তাদের সেই সুযোগটা দিয়ে। রাতটা চলে যেতে চায় না তাদের সুন্দর মুহূর্তটা ছেড়ে। নিশিথা পাখিগুলো মিটমিটিয়ে হেসে ওঠে তাদের দেখে। চলতে থাকুক তাদের এই ভালোবাসাবাসী, জীবনের পূর্ণতা পাক।